আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই আমরা আমাদের সাথে বিশেষ মানুষদেরকে সাথে নিয়ে তাদের জীবনের গল্প, সমসাময়িক পৃথিবীর পরিবেশ এবং কথা শোনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাকে সাথে নিয়ে বসে আছি তিনি এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক লেখক সাদাত হোসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। সালমান, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু এত কম ভালো ইন্ট্রো দেই না, অনেক ভালো ইন্ট্রো দেই, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি একটু একটু না অনেক বেশি নার্ভাস। গুড। আপনি কি জানেন এই নার্ভাসনেসের পেছনে কারণ কি? হ্যাঁ, বুঝছি। আমাকে অনেক বেশি ইমপ্রেস করার জন্য নার্ভাসনেস দেখানোর চেষ্টা করছিস যে আপনার সামনে বসে নার্ভাস লাগছে, তাই তো? না, তা না। তারপর কেমন লাগছে আমাদের এই আড্ডায় এসে? বেসিক্যালি আমি এখানে তোর কারণে এসেছি। আমি জানি না, দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি অনেক চেষ্টা করেও সালমানকে আপনি বলতে পারছি না, এটা যেহেতু একটা ফর্মাল প্রোগ্রাম। কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্কটা আসলে এতটাই অন্তরঙ্গ কিংবা আপন কিংবা কাছের যে ওকে অভিনয় করেও আমার পক্ষে আপনি বলা সম্ভব হচ্ছে না। সাধারণত এই জায়গায় এসে আমি যার সাথে কথা বলার সুযোগ হয় তার কাছ থেকে তার একদম শৈশব থেকে জানার চেষ্টা করি। আর আপনার ব্যাপারে তো আরও বেশি আগ্রহী আমি জানতে চাই। তার আগে শুরুর কথাটা বলি যে যিনি আজকে আমাদের সঙ্গে বসে আছেন তিনি এই সময়ের সমসাময়িক সবচাইতে পাঠকপ্রিয় এবং জনপ্রিয় একজন লেখক। আমি যদি তাকে লেখক হিসাবে নাও চিনতাম, যে সাদাত হোসেন কথাসাহিত্যিক বা লেখক কবি, তাকে আমি লেখক হিসেবে চিনি না, একজন মানুষ হিসেবে চিনি। যে সাদাত হোসেন অন্য 8-10টা মানুষের মতো অ্যাজ এ হিউম্যান বিং। তো আমার মনে হয় লেখক হিসাবে যতটা না আমি বেশি আপনার প্রতি ইমপ্রেসড, মুগ্ধ, তার চাইতে অনেক বেশি মুগ্ধ আমি একজন মানুষ সাদাত হোসেনের প্রতি। আচ্ছা, আমি এখানে একটু বলি। সেটা হচ্ছে আমার মনে হয় আলোচনাটা অনেক বেশি ফর্মাল। আমার শৈশব আলোচনা এগুলো না করাই বেটার। এগুলো নিয়ে এত বেশি কথা হয়েছে, এত পত্রিকায়, তো টেলিভিশনে আমার একই কথা বারবার বলতে ভালো লাগে না। তবে আমরা ইনফর্মালি আলোচনা থেকে আমরা আলোচনায় ঢুকতে পারি, ইট উড বি বেটার। সেটা হচ্ছে যে তুই আমাকে যে কথাটা বললি যে তুই সাদাত হোসাইন, ব্যক্তি সাদাত হোসাইনের প্রতি তোর এক ধরনের মুগ্ধতা আছে, এই কথাটা যখন কেউ আমাকে বলে তখন আমি খুবই আতঙ্কিত বোধ করি, আনন্দিত বোধ করার চেয়েও। এটার কারণ হচ্ছে যখন কেউ ব্যক্তি মানুষকে খুব বেশি প্রশংসার দৃষ্টিতে দেখে, তখন সেই মানুষটার মধ্যে ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে ধরা দেয়। একটা হচ্ছে আমরা আসলে পৃথিবীতে কোনো মানুষকেই সর্বৈব অর্থে বা পুরোপুরি বুঝতে পারি না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে আমি বলি যে মানুষের দুইটা রূপ আছে। একটা হচ্ছে তার ড্রয়িং রুমের চেহারা, আর একটা হচ্ছে তার বেডরুমের চেহারা। সে যখন ড্রয়িং রুমে যায় তখন কি করে, সে সেজে গুজে একটু পলিশ হয়ে সে যখন সুন্দর করে কথা বলে, তার ভালো পোশাকটা পরে সে কারোর সঙ্গে দেখা করতে বসে। কিন্তু সে যখন বেডরুমে যায় তখন সে কি থাকে, সে তখন একা থাকে, তার একার পৃথিবী থাকে। সেখানে সে সত্যিকারের সে কীরকম সেরকম করে সে থাকে। হ্যাঁ, তো আমরা সাধারণত যারা আমার বন্ধু হয়, আমাদের বন্ধু হয়, যাদের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, পাবলিক প্লেসে দেখি, পাবলিক স্ফিয়ার্সে দেখি, তাদেরকে আমরা আসলে সেই ড্রয়িং রুমের মানুষটাকে দেখি, আমরা আসলে সেই বেডরুমের মানুষটাকে দেখি না। তো এই কারণে হচ্ছে আমাদের যে মুগ্ধতাগুলো তৈরি হয়, আমি বলছি না যে মুগ্ধ হওয়া যাবে না, অবশ্যই মুগ্ধ হওয়া যাবে, কিন্তু আমি বলছি যে সেই মুগ্ধতাগুলোর আড়ালে হয়তো মুগ্ধতা কেটে যাওয়ার মতো ব্যাপারও থাকতে পারে। এই কারণে আমি সবসময় শঙ্কিত থাকি। আমাকে নিয়ে যখন কেউ মুগ্ধতা প্রকাশ করে, আমার কাছে মনে হয় হয়তো সে যেসব কারণে আমার প্রতি মুগ্ধ, সেসব কারণের অনেক কিছুই হয়তো আমার মধ্যে ল্যাকিংস আছে, সীমাবদ্ধতা আছে। এটি হচ্ছে আমার একটা শঙ্কা। আর অন্য যে দ্বিতীয় শঙ্কাটা, সেই শঙ্কাটা হলো আমার কাছে মনে হয় যে মানুষ কেন মানুষ? কারণ মানুষের মধ্যে কিছু বিষয় থাকবে অবধারিতভাবেই। সেটা হচ্ছে আমাদের লোভ থাকবে, লালসা থাকবে, কাম থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ঈর্ষা থাকবে। কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত, উদ্ভট এবং বিদঘুটে প্রবণতা আছে যে আমরা যখন কাউকে ভালোবাসি, শ্রদ্ধা করি, পছন্দ করি, তখন আমরা ধরে নিই তার মধ্যে এই একটা রিপুর তাড়নাও কিংবা এই একটা এটাকে আমি মানবিক গুণাবলী বলবো, এটার একটাও থাকতে পারবে না। তার মধ্যে লোভ থাকতে পারবে না, তার মধ্যে লালসা থাকতে পারবে না, তার কাম থাকতে পারবে না, ক্রোধ থাকতে পারবে না, সে কখনো সীমা লঙ্ঘন করতে পারবে না। কিন্তু যদি একজন মানুষকে মানুষই হতে হয় তাহলে তার মধ্যে এসব জিনিস থাকতেই হবে, তাই না? কিন্তু আমরা যখনই কাউকে আমাদের
আইডল মনে করি বা প্রশংসা করি বা ভাবি, তখন আমরা ভাবি যে উনি হচ্ছেন এ সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ, তার ভেতরে কোনো ধরনের রিপুর তাড়না থাকতে পারবে না। অথচ আমি নিজে যে ভাবছি তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব যে একজন মানুষ যার মধ্যে হচ্ছে এই ধরনের কোনো ধরনের তাড়না থাকবে না, প্রবৃত্তি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তো এক্ষেত্রে এটা যখন হয় যে তুই কিংবা আমি যখন কাউকে প্রশংসা করছি বা কাউকে হচ্ছে আইডল মানছি, তখন না সাবকনশিয়াসলি সে কি তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা নিজেরা তার একটা ইমেজ কনস্ট্রাক্ট করছি, আমরা নিজেরা একটা ইমেজ কনস্ট্রাক্ট করছি, এবং তারপর কোনো একটা সময় গিয়ে যদি দেখি যে আমার কনস্ট্রাক্টেড, আমার নির্মিত সেই ভাবমূর্তির সঙ্গে তার কোথাও না কোথাও একটা ফাঁক আছে, সঙ্গে সঙ্গেই তাকে আমরা বলে দিচ্ছি, আরে আপনারা তো এটা ভাবছিলাম কিন্তু আপনি তো এরকম না। এখানে যেই উল্টো ঘটনা, মানে রেলিভেন্ট যে আরেকটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে যে ওই মানুষটার কাঁধে একটা অতিরিক্ত চাপ, প্রেশার বর্তায় যে আমাকে আসলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কারণ আমাকে তো মানুষ এভাবে ভাবছে। সেটাকে আমি খারাপ বলছি না, কারণ সেই চাপের কারণে যদি সে ভালো আচরণ করে সেটাও তো ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে একটা সময় গিয়ে তাকে আর তার স্বতঃস্ফূর্ত আচরণ সে করতে পারে না। তার হয়তো কথার কথা, তার হয়তো কাউকে ভালো লেগেছে, তার কাউকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, কিন্তু সে হয়তো সেটা বলতে পারছে না, কারণ তার মনে হচ্ছে এটি বললে আমাকে 10 জন বলবে যে এই লোক তো একে তো এইভাবে ভাবি নাই, একে তো এইভাবে ভাবি নাই, ঠিক আছে? বা ধর তার এমন একটা কাজ করতে ইচ্ছে করছে যে কাজটা করার জন্য তাকে মনে হবে যে না, এটা তো আরো 10 জন আমাকে নিয়ে ভাবে না যে আমি এই ধরনের কাজ করব। আমি বলছি না যে সেই কাজটা তাকে করতেই হবে, কিন্তু এটা যেটা হয় যে তার মধ্যে তার যে মানবিক নানান ধরনের প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিগুলোকে থেকে তাকে হচ্ছে সারাক্ষণ একটা শঙ্কার মধ্যে ফেলে। এখন ধরে নিলাম যে সেই মানুষটা অবশ্যই মহামানব না। মহামানব হচ্ছেন তারা যাদের মধ্যে এই প্রবৃত্তিগুলো থাকবে না, কিন্তু সে তো মহামানব না, সে খুব সাধারণ একজন মানুষ। তার মধ্যে এই যে প্রবৃত্তিগুলোর কথা আমি বললাম, সে সবগুলো প্রবৃত্তি আছে। এখন আমি কিংবা তুই না ধরে নিয়েছি যে তার মধ্যে প্রবৃত্তিগুলো নাই, সে তো আর এটা বলেন নাই যে না আমার মধ্যে এই প্রবৃত্তিগুলো নাই। কিন্তু যখন সেই প্রবৃত্তিগুলোর কোনো একটা আমরা তার মধ্যে দেখবো, তখন সে যতটা না খারাপ, তার চেয়ে বেশি খারাপভাবে তাকে আমরা পোট্রে করার জন্য লেগে যাই। এটার কারণ আমি বলছি এটা যে ইদানিং যেহেতু সোশ্যাল মিডিয়ার পৃথিবী, সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা আমরা দেখি যে কোনো একজন সেলিব্রিটি, তাকে অনেকে পছন্দ করে, তো তার কোনো ছোট্টখাট্ট একটা বিষয়, একটা ভুল ত্রুটি ধরা পড়েছে, সাথে সাথে পঙ্গপালের মতো সবাই ঝাঁপিয়ে পড়ে তার ব্যবচ্ছেদ করতে শুরু করে, তার চারিত্রিক ব্যবচ্ছেদ, তার সামাজিক, তার ব্যক্তিগত, তার পারিবারিক সকল ধরনের সব কিছু খুঁচিয়ে বের করে প্রমাণ করার চেষ্টা করা হয় যে তার চেয়ে নিকৃষ্ট মানুষের পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কিন্তু আসলেই কি তাই? মানে দুদিন আগেও সে সবচেয়ে ভালো মানুষটি ছিল, দুদিন পরেই হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি হয়ে গেল। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা তখন এক শ্রেণীর মানুষ হচ্ছে যদি কাউকে কেউ পছন্দ করে, তখন সে অবচেতনভাবেই তাকে তার প্রতিদ্বন্দ্বী কিংবা শত্রু ভাবতে শুরু করে। কারণ আমাদের শত্রু ভাবার জন্য এমন না যে আমাদের অনেক ভালো কিছু করতে হয়। কিছু মানুষ আছেন, ধর তুই ভালো একটা শার্ট পরেছিস, তাতেই আমার তোকে অপছন্দ করতে মনে হতে পারে যে তোকে আমি অপছন্দ করি, ঈর্ষা করি। তুই হয়তো সুন্দর করে হাসছিস, তোর হাসি হয়তো আমার চেয়ে সুন্দর, তুই কিন্তু আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস। মানুষ নিজেই নিজের প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করে। মানে কিছু মানুষ বা আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে, আমরা অন্য কারো কোনো ধরনের ইতিবাচক জিনিস অন্য কারো কর্তৃক স্বীকৃতি পেলে কিংবা সেটি যদি লাইক অ্যাকনোলেজড হয়, প্রশংসিত হয়, সেটি সাবকনশিয়াসলি আমাকে ভাবায় যে আমার প্রশংসাটা সে কেন করছে না। ঠিক আছে, ধর আমি এটা আমার অবজারভেশন আছে রাইটার, যে কেউ একজন হয়তো দোকানে কাপড় কিনতে গিয়েছে, দুজন বান্ধবী, এখন তার খুবই ভালো বান্ধবী, মেয়েদের ক্ষেত্রে এটা একটু হয়, ছেলেদের ক্ষেত্রে নিশ্চয় হয়। এখন যাওয়ার পরে ওই কাপড়টাই হয়তো একটা মেয়ে পরেছে, পরে তার মনে হয়েছে না আমাকে এটা ভালো লাগছে না, ঠিক আছে, তার সঙ্গের বান্ধবী ওই কাপড়টাই কিনে ফেললো। তারপর সে যখন এটা পরার পর সোশ্যাল মিডিয়াতে যখন ছবি দেওয়ার পরে অনেকেই প্রশংসা করলো, তখন ওর মন খারাপ হয়ে গেল অন্য বান্ধবীটির। এখন এটি যতক্ষণ পর্যন্ত মন খারাপ আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা একটা সময় গিয়ে ঈর্ষায় পরিণত হয়। ছেলেদের ক্ষেত্রে আবার অন্য আরেকটা কনটেক্সটে, আমিও এর বাইরে না, আমি কিন্তু বলছি না যেটা অন্য সবাই, আমি বলছি আমাদের মধ্যে এই প্রবণতাটা আছে, আমরা অন্য কারো ইতিবাচকতাকে, প্রশংসাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে নিতে পারি না। আমরা তখন সাবকনশিয়াসলি হয়তো যোগ্যতার মাপকাঠিতে আমি তার সঙ্গে কোনোভাবেই তুল্য নই, কিন্তু তারপরেও আমার ভেতরে একটা অবচেতন সত্তা আমাকে তার সঙ্গে তুল্য হিসাবে দাঁড় করিয়ে এই
প্ররোচনায় প্ররোচিত করতে থাকে যে কবে তার পতন ঘটবে, তার পতন ঘটলেই আমি আনন্দিত হব, আমি মনে হয় বড় হয়ে যাব, বা তার পতন দেখে আমার প্রচণ্ড রকমের উপভোগ্যতা হবে। কার যেন কথা ছিল এটা, যে বাঙালির সবচেয়ে বড় নেশা হচ্ছে অন্যের অপমান দেখার নেশা। তো এটি আমাদের মধ্যে প্রচণ্ড রকম আছে। তো এই কারণে আমি মানে এতগুলো কথা বলার পেছনে কারণ একটাই, আমার কাছে মনে হয় যে আমাকে যখন কেউ খুব বেশি প্রশংসা করে বা আইডল হিসেবে ভাবে, আমি তখন শঙ্কিত হয়ে পড়ি। কারণ আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে আমার অন্যান্য মানুষের মধ্যে যে ধরনের সীমাবদ্ধতা আছে, যে ধরনের লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, পরশ্রী কাতরতা আছে, তার সবই আমার মধ্যে আছে। এখন সেগুলো বিবেচনা সাপেক্ষে, কারণ আমি তো মানুষ, আমি তো মহামানব নই, কিংবা আমি অন্য যাদেরকে দেখি যে যাদের সম্পর্কে মানুষ প্রশংসা করেন বা যারা নিজেদেরকে ভালো বলে দাবি করেন কিংবা অন্যরা দাবি করেন, আমিও তাদের কাউকে মহামানব হিসেবে বিবেচনা করে ভালো হিসেবে ভাবি না। আমি মনে করি যে তাদের মধ্যেও এই ধরনের সীমাবদ্ধতা, এই ধরনের ফ্লস, এই ধরনের লিমিটেশনস আছে, এই ধরনের প্রবৃত্তিগুলো আছে, কিন্তু সেগুলো থাকার সাপেক্ষে সে কতটুকু ভালো মানুষ। সে কিন্তু ওই যে সংকটের জায়গাটা হচ্ছে আমাদের মধ্যে, তুই আমাকে যতটা পছন্দ করিস বলে আমি বুঝি, তাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সালমান হয়তো যেভাবে আমাকে দেখার বা ভাবার বা কি বলা যায় এটাকে, মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছে বা আইডিয়ালাইজ করার চেষ্টা করতেছে, আমি হয়তো সেরকম মানুষ না। ফলে আমার মধ্যে একটা সবসময় ভয় কাজ করে যে কখনো যদি ওর এই মোহটা ভেঙে যায়, এই মোহভঙ্গটা ঘটে, তখন তোর কাছে মনে হবে যে তার তো এরকম ভাবছিলাম, সে তো এরকম না, যেটা আমাদের চারপাশে সবার ক্ষেত্রেই ঘটে। এটা একটা সংকটের জায়গা। হ্যাঁ, আপনার এই যে আপনার নিজের মধ্যে তৈরি হওয়া যে শঙ্কাটা, আপনি কি জানেন এই শঙ্কাটা মানুষের মধ্যে মুগ্ধতা আরো বেশি বাড়ায়। আমি যে আপনাকে বললাম যে ভালো মানুষ, আমি কিন্তু অন্য ৮-১০ জন মানুষের কথা চিন্তা করে বলি না। আমি কতটুকু মানুষ হতে পেরেছি বা আমি কতটুকু মানুষ মানুষ ভাব আছে আমার মধ্যে, ওই প্যারামিটার থেকে মাপলাম যে আমি কিন্তু আজকে যদি আমি খুব বড় কবি না হতে পারি, দিন শেষে আমি যদি খুব ভালো আর্জে না হতে পারি, অনেক বেশি জনপ্রিয় না হতে পারি, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার অন্তিম সময়ে যে যদি এটা প্রমাণিত হয় যে আমি কোনোদিন ভালো মানুষ ছিলাম না বা আমি ভালো মানুষ হতে পারিনি, তাহলে আমার দুঃখের কোনো অন্ত থাকবে না। সালমান, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এক ধরনের টেক্সট বুক ভাবনার প্যাটার্ন আছে। আচ্ছা, যে এই যে তুই যে কথাটা বললি, সেই কথাটি আমরা সবাই বলতে চাই যে আমরা যখন থাকবো না, আমাদের অ্যাবসেন্সে মানুষ আমাদের সম্পর্কে ভালো কথা বলবে, বা আমি শেষ মুহূর্তে আমি একজন ভালো মানুষ হিসেবে আমার জীবনটা যাতে শেষ হয় বা প্রমাণিত না হয় যে আমি খারাপ মানুষ, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি কেন লিখি, আমার লেখা কেন অনেক মানুষ পড়ে, এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্তর আমাকে দিতে হয়। যে এই সময়ে, সে প্রযুক্তির সময় তো 400-500 পৃষ্ঠার বই, মানুষ বছরের পর বছর, এমন না যে আপনার বই একবার ভাইরাল হয়ে গেছে পরের বছর থেকে আপনাকে খুঁজে পাওয়া যায়নি, তা না। এক যুগের বেশি সময় ধরে মানুষ ক্রমাগত আপনার পাঠক বেড়েছে, এটা এই সময় একটা বিরল ঘটনা। এবং মানুষ কেন পড়ছে এই প্রযুক্তির এত উৎকর্ষতার যুগেও? তো আমি তখন আমার যখন মনে হয়েছে যে সম্ভবত আমি আমার বুকিশ যে নলেজটা আছে, যে টেক্সট বুক নলেজটা আছে, সেই নলেজটাকে আমি আমার চারপাশের যে পারিপার্শ্বিকতা, যে বাস্তবতা, সেগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করতে পেরেছে, এবং এই সম্পৃক্ত বা কানেক্ট করে আমি আমার অ্যানালাইসিসটাকে সেখানে লিখতে পেরেছি, যেটা মানুষের মধ্যে নতুন এক ধরনের ভাবনা তৈরি করেছে কিংবা তাদেরকে নতুনভাবে ভাবতে প্ররোচিত করেছে বা অনুপ্রাণিত করেছে। তোর এই কথাটার কারণ, এটা বলার কারণটা হচ্ছে এটা যে ধর এখনকার সময়ে এসে কে ভালো কিংবা কে মন্দ, এই জিনিসটার সিদ্ধান্ত উপনীত হওয়া খুবই কঠিন একটা ব্যাপার। আমরা সম্ভবত পোস্ট স্ট্রাকচারালিজম অথবা পোস্ট মডার্নিজমে পড়েছিলাম, আমি ভুলে গেছি, যে পৃথিবীটা হচ্ছে একটা সময় গিয়ে বা এখনই হচ্ছে একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি। এবং এই দুইটা একটা সময় গিয়ে মার্জ হয়ে যাবে, মানে মিলেমিশে একাকার হয়ে যাবে, ঠিক আছে? তুই বুঝতে পারবি না যে কোনটা হচ্ছে গিয়ে সত্যিকারের জীবন আর কোনটা হচ্ছে ভার্চুয়াল জীবন। যেমন আমরা একসময় ছোটবেলায় সায়েন্স ফিকশন পড়তাম না, যে তখন বোঝা যাবে না যে কোনটা মানুষ আর কোনটা রোবট, মানে এটা এতটাই ফাইনেস্ট প্রোডাকশন হবে যে তখন এটা বোঝা যাবে না। তো এখন এসে পৃথিবীটা আসলে ওরকম হয়ে গেছে। এখন কে আসলে ভালো মানুষ, কে মন্দ মানুষ, এটা আসলে বোঝার কোনো সুযোগ নেই। বিকজ এখন মানুষ কতটুকু তার রিয়েল লাইফে আর কতটুকু ভার্চুয়াল লাইফে, এই দুইটাকে আসলে ধর তোর নিশ্চয়ই প্রচুর ফ্যান আছে যারা তোকে শুধু ভার্চুয়াল লাইফে চিনে, তোকে তারা তাদের জীবনের আদর্শ মেনে ফেলেছে, কিন্তু তারা তোকে কখনো তো রিয়েল লাইফে দেখে নাই। তার মানে তাদের কাছে তুই কিন্তু তাদের রিয়েল লাইফেই তুই হচ্ছিস সালমানকে যারা যে ভার্চুয়াল লাইফে দেখছে, ঠিক আছে? এখন কথার কথা বলছি যে
তুই হয়তো প্রচণ্ড রাগে কখনো চিৎকার করে তোর মায়ের সঙ্গে কথা বললি, হ্যাঁ, এখন ওই দৃশ্যটা যদি কখনো তারা দেখে, ওই দেখার সঙ্গে সঙ্গে তাদের মনে হবে যে এই এত খারাপ একটা লোককে আমি এত ভালোবেসেছি, বিশ্বাস করেছি, কিন্তু 5 মিনিট পরে হয়তো তুই গিয়ে তোর মায়ের কাছে কান্না করে পা ধরে মাপ চেয়েছিস যে মা আমি ওই সময় ভুল করেছি, যেটা আমরা সবাই করি, কিন্তু সবাই করলেও সালমান করতে পারবে না, সালমান করতে পারবে না, বিকজ সালমান অনেক মানুষের কাছে একটা আইডল। ঠিক আছে, এখন আমি যে বললাম যে ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যেই ফারাকটা, সেটা যে মার্জ হয়ে গেছে এবং এটা যে একটা সংকটের জায়গা, যে কে ভালো এবং কি মন্দ, সেই জায়গাটা হচ্ছে এইটা যে এখনকার সময় সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তাদের আমার কাছে মনে হয় যে 100% অলমোস্ট মানুষই হচ্ছে প্রচণ্ড রকমের জাজমেন্টাল। জাজমেন্টাল মানে হচ্ছে এরকম, ধর এবার আমি একটা বই লিখেছি তুমি সন্ধ্যা অলোকানন্দা, তো এই বইতে আমি একটা ক্যারেক্টার তৈরি করেছি, নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব হচ্ছে একজন সিঙ্গার, সে গান এখন তাকে প্রচুর মেয়েরা হচ্ছে ডিস্টার্ব করে, তো প্রচুর মেয়েরা ডিস্টার্ব করার পরে একটা সময় গিয়ে যেটা হয় যে সে কাউকে তার ওই ব্যক্তিগত পরিসীমার মধ্যে ঢুকতে দেয় না। তো এরকম তাকে একটা মেয়ে প্রচণ্ড রকমের তাকে সারাক্ষণ হচ্ছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাকে সারাক্ষণ ফোন করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। এখন আমাদের বাস্তবে একটা ব্যাপার হচ্ছে একটা যে এই সেম কাজ যখন যদি একটা ছেলে একটা মেয়েকে করতো, তখন সেই ছেলেটাকে নানান ধরনের হ্যারাসমেন্টের কমপ্লেন করা যেত, নানান ধরনের তার বিরুদ্ধে হয়তো আইনি ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু মেয়েরা যখন করে তখন ব্যাপারটাকে মনে হয় কি এটা একটা সুইট ব্যাপার, মানে মেয়েরা যত যন্ত্রণাই দিক না কেন, নিশ্চয়ই এটা তুইও ফেস করিস, আমিও করি, বা আমরা অনেকেই করি, তখন মনে হয় কি যে না এটা আসলে ঠিক পুলিশি ব্যাপার পর্যন্ত যাওয়ার দরকার নেই, বা এটা একটা হ্যারাসমেন্ট না, মেয়েরা একটা ছেলেকে ভালোবাসছে, ভালোবাসার জন্য সেই ক্রমাগত ট্রাই করে যাচ্ছে, সো এটা একটা সুইট ব্যাপার। কিন্তু একটা ছেলে যদি, অবশ্যই এইখানেও একটা সোশ্যাল পার্সপেক্টিভ আছে, কারণ ছেলেরা যেভাবে অ্যাবিউসিভ আচরণ করে, যেভাবে এক্সপ্লয়টেশন করে, যেভাবে হ্যারাস করে, সেটা তো মেয়েরা নিশ্চয়ই করে না। আমি বলতেছি এটা একটা মানে লাইক একটা ডিফারেন্ট কেস। আচ্ছা, আমি বলি এটা যে তখন একটা সময় গিয়ে মেয়েটা মারা গেল, সুইসাইড করলো, অ্যান্ড সে একটা নোট লিখে গেল যে সেই ছেলেটার জন্য সুইসাইড করেছে, ওই যে ধ্রুবর জন্য। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে যেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে একদিন আগে যে ধ্রুব ছিল হচ্ছে অসংখ্য তরুণের আইডল কিংবা আইকন, তারা সকলে ধ্রুবর নামে নানান ধরনের এলিগেশন আনা শুরু করলো, অসংখ্য এলিগেশন, যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ধ্রুবর এরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, তার সঙ্গে হচ্ছে তার অন্যরকম একটা সম্পর্ক ছিল, তারপরে হচ্ছে কোনো মেয়ে তাকে নিয়ে বলল যে সে আমাকে এত আগে হচ্ছে এই ধরনের অ্যাপ্রোচ করেছিল। আচ্ছা, তাহলে এতদিন ধরে কেন কেউ কিছু বলেনি, কেন এই ঘটনাটা এক্সপ্লোর হওয়ার পরেই বললো? আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে এলিগেশনগুলো তার বিরুদ্ধে করা হলো, সেই এলিগেশনগুলোর মধ্যে একটা বড় অংশ ছিল তারা আসলে সোশ্যাল মিডিয়াতে ফুটেজ চেয়েছে, তারা আসলে চেয়েছে যে তাকে নিয়ে এই মুহূর্তে কথা বললে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে এবং সেগুলোর অ্যাড রেভিনিউ হবে এবং সেখান থেকে কী করা হবে, টাকা আর্ন করা যাবে, অনেকে ফেম চাচ্ছে, তাই তো? আচ্ছা, এবং একটা সময় গিয়ে যখন ধ্রুবর ক্যারিয়ার বা সব কিছু যখন মাটিতে মিশে গেল, শেষ হয়ে গেল, তখন আবিষ্কার করা গেল যে অ্যাকচুয়ালি ওই সুইসাইড নোটটা ওই মেয়েটি লেখেনি এবং ওই মেয়েটা সুইসাইডও করেনি, হি ওয়াজ কিল্ড বাই সামওয়ান, এবং সে কিনা এই প্লটটা করে ধ্রুবকে মানে ভিক্টিমাইজ করেছে, মানে ক্রিমিনাল বানিয়েছে। ঠিক আছে, কিন্তু ইন দ্য মিন টাইম কী হয়েছে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাকে জাজ করে দিয়েছে এবং তার ওইটা কী বলে যে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার কিন্তু জুরিসডিকশন হয়ে গেছে, তার ভার্ডিক্ট হয়ে গেছে যে সে হচ্ছে খুনি, সে দুশ্চরিত্র, তার চেয়ে দুশ্চরিত্র মানুষের পৃথিবীতে নাই। এখন এই যে মানুষগুলো তাকে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র একটা পোস্টের কারণে তার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন করে দিল, যখন তারা জানলো যে না এই ছেলেটা আসলে এটা করেনি, তখন তারা সেটাকে কিভাবে হচ্ছে রিকভার করবে? সম্ভব না। আমি কথাটা বললাম এই কারণে, আমি ব্যাপারটা এখানে আনলাম এই কারণে যে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই হচ্ছে আমাদের এই পৃথিবীতে এখন ভালোকে মন্দকে সেইটার জাস্টিফিকেশনের কিংবা কোর্ট, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা দেশের মানে অনেকটা এরকম যে সবচেয়ে বড় আদালত হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া, আর সব মানুষ হয়ে গেছে এখন বিচারক। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার আছে, ধর আমি কোনো একটা কাজ করেছি বা তুই ধর কোনো একটা কাজ করেছিস, খারাপ একটা কাজ, আমি ধরে নিলাম যে তোরা কোনো একটা খারাপ কাজ এক্সপোজড হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কোনো একটা কিছু এক্সপোজড হয়েছে সেটা নিয়ে কখনো ঝাঁপিয়ে পড়েছি কিংবা পোস্ট করেছি। কেন করিনি বলতো? আমার কাছে মনে হয়েছে প্রথমত যে ওই ব্যক্তির বক্তব্যটা আসলে আমরা কেউ শুনতে চাই কিনা, নাম্বার 2 হচ্ছে শুনতে চাইলেও সেটি আমরা বিশ্বাস করতে চাই কিনা, কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে আমরা যেই দলের, যেই মতের, যেই পক্ষের, তাদের সবচেয়ে অন্যায্য কথাটাকেও আমরা ডিফেন্ড করব,
আর আমরা যেই দলের না, যেই মতের না, যেই পক্ষের না, তার সবচেয়ে ন্যায্য কথাটাকেও আমরা নাকচ করে দেওয়ার চেষ্টা করব, সেটাকে আমরা অন্যায্য বলার চেষ্টা করব, সেটাকে আমরা অগ্রাহ্য করব এবং যত ইচ্ছা তত যুক্তি দিয়ে করব। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই সময় আমরা নিজেরা আসলে ওই জিনিসটা সম্পর্কে সৎ, স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকতে পারি না, আমরা বায়াস থাকি। তো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন এই সিদ্ধান্তগুলো দিচ্ছে, এই জাজমেন্টগুলো দিচ্ছে যে তুমি ভালো না মন্দ, সেহেতু সেখানে সিদ্ধান্তে পৌঁছানো আসলে সত্যিই কঠিন, যে কে আসলে সত্যিকার অর্থেই ভালো, কে আসলে সত্যিকার অর্থেই মন্দ। ধর একটা উদাহরণ দিই ছোট্ট, যে তোর বাসার কাজের মেয়েটাকে তুই হয়তো বা কাজের ছেলেটাকে তুই হয়তো প্রচণ্ড ভালোভাবে ট্রিট করিস। এখন কোনো একদিন তুই কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিস, সেখানে হয়তো তোর বাচ্চাটাকে তুই তার কোলে দিয়ে দাঁড় করিয়ে রেখেছিস, রেখে তুই খাচ্ছিস, তুই হয়তো অথবা সে তোর আগে খেয়ে তারপরে গিয়ে দাঁড়িয়েছে, অথবা তোর খাওয়ার পরেই সে খেতে বসবে, অথবা তোর আগেই খেয়েছে, কিন্তু একজন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে সালমান তো হচ্ছে তার কাজের মেয়েকে হচ্ছে এরকম করেছে, এবং মানুষ তার গালাগালি শুরু করে দিল। ঠিক আছে, এখন তুই আসলে ভালো না খারাপ সেটা আসলে একটা ছবি ডিফাইন করে দিচ্ছে, মানে ডিফাইন করে দিচ্ছে। তো এইটা হচ্ছে আমার কাছে গিয়ে শেষ পর্যন্ত মনে হয়েছে যে এই সময় কে ভালো কে মন্দ এই সিদ্ধান্তে আসাটা খুবই কঠিন। এই কারণে আমি ব্যক্তিগতভাবে আমাকে যে যখন কেউ অনেক বেশি ভালো বলে আমি খুবই ভীত হয়ে পড়ি। আমি বরং মনে করি কি, আমাকে ভালোর চেয়ে খারাপ ভাবলে আমি অন্তত স্বস্তিতে থাকি, যে খারাপ কিছু যখন বের হয়ে আসবে তখন মানুষ ভাববে ও তো ওরকমই, ও তো খারাপই। কিন্তু অনেক ভালো ভাবলে সমস্যাটা হচ্ছে এটা, যে তখন যখন খারাপ বের হবে তখন বলবে যে হ্যাঁ দেখছো, বুঝছিলাম, ভালো মনে করছিলাম, বুঝছিলাম যে ভেতরে ভেতরে এরকম। ঠিক আছে, বা ভাই আপনার থেকে এটা আশা করি নাই। কারণ সত্যিকার অর্থেই কে ভালো কে মন্দ, কার প্যারামিটারে কে ভালো, কারণ প্রত্যেকেরই তো নিজস্ব প্যারামিটার আছে, প্রত্যেকেরই নিজস্ব প্যারামিটার আছে। এবার বইমেলায় গেছে এক ভদ্রমহিলা, তিনি দীর্ঘ লাইন ক্রস করে এসে সামনে এসে দাঁড়ালেন, আমার অটোগ্রাফ দেন। তো পেছনে সব লোক খেপে গেল, তাকে অনেক মানে বাজেভাবে কথা বলতেছে। আমি তখন ওনাকে বললাম যে আপু দেখেন সবাই তো খেপে যাচ্ছে, না আমাকে দিতে হবে, আমি আপনার সব বই পড়েছি, ওকে, আমার তার প্রতি প্রচণ্ড এমপ্যাথি আছে, কিন্তু অন্য মানুষরা কেন সেটাকে মেনে নেবে। তারপর আমি অন্যকে সবাইকে বুঝিয়ে ওনাকে অটোগ্রাফ দিয়ে দিলাম। উনি গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন না, যেন একটা মেসেজ দিলেন যে মানুষ যে বিখ্যাত হয়ে গেলে এত ব্যবসায়ী হয়ে যায় এবং এত মানে অভদ্র হয়ে যায়, এটা তাকে না দেখলে আমি বুঝতাম না। মানে এখন দেখো, আমি তাকে আমি জাজ করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে এই যে ধরো একটা স্ট্যাটাস দিয়ে দেয়, এবং অনেকে নিশ্চয়ই এটা দেখে বুঝেছে যে হ্যাঁ সাদাত হোসাইন খুবই খারাপ, মানে আমি খুব ভালো সেটা দাবি করছি না, কিন্তু সে কি করেছে, সে একজন ভদ্রমহিলাকে, সে ভদ্রমহিলা তাকে হ্যাঁ ও তো আসলেই ব্যবসায়ী, এটা নিচে আরো ধরো 50 জনের কমেন্ট যে হ্যাঁ ও তো আসলেই ব্যবসায়ী। ঠিক আছে, তো আমার কাছে মনে হয়েছে এটা যে এখনকার সময়ে এসে মানুষকে ভালো কে মন্দ এই ধরনের সিদ্ধান্তে যাওয়াটা সবচেয়ে কঠিন ব্যাপার। তার চেয়ে এইটা বরং শ্রেয় যে ভালো কিংবা মন্দ আমরা সেটা ভাবতে পারি, পছন্দ বা অপছন্দ করতেই পারি, কিন্তু হ্যাঁ আমরা এটুকু ভাববো যে সে মানুষ, আর সে যখন মানুষ তার মানে তখন তার ভুল থাকবে, সে অন্যায় করবে, সে ভালো কাজও করবে, সে খারাপ কাজও করবে, তার সীমা লঙ্ঘনও করবে, তার খারাপ কুপ্রবৃত্তিও থাকবে। এখন সে যদি সকল কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে জয়ী হতে পারতো, তাহলে আর সে তো মানুষ থাকতো না, তাহলে সে মহামানব হয়ে যেত, মহামানব হয়ে যেত। আমি আপনার একটা কথা ধরি, আমি তো আজকে ভুলে যাচ্ছি যে কে হোস্ট কে গেস্ট। এই যে বইমেলার যে ঘটনাটা আপনি বললেন, যে দীর্ঘ পাঠকের সারি, মানুষের সারি, এবং হুট করে কেউ একজন পেছন থেকে বা বাইরে থেকে এসে বললো যে আমাকে অটোগ্রাফ দেন। তো ওই সময় একজন লেখকের আসলে মাথার মধ্যে থাকে যে এই সামনের দীর্ঘ অপেক্ষারত মানুষগুলোর যে একটা দায়বদ্ধতা, তাদের এই যে অপেক্ষার কষ্ট, তারা কে কি মনে করে, আবার এই মানুষটাকে যদি প্রত্যাখ্যান করি, সে হয়তো ওই যে মহিলা যে এরকম করলো, এরকম কিছু একটা ঘটার শঙ্কা থাকে। ওই সময়গুলোতে আপনি আসলে কি করেন? আমি চেষ্টা করি ওনাকে বোঝানোর খুব ভদ্রভাবে, যে দেখেন আপু বা ভাইয়া এটা আসলে ঠিক হচ্ছে না। তো তারপরও যদি না বোঝেন তখন আমি চেষ্টা করি তার পেছনের মানুষগুলোকে বোঝানোর, যে ভাই ঠিক আছে উনি বুঝতে চাইছেন না, হ্যাঁ এটা বোঝানো। আপনি কি জানেন আপনার জন্য আমি নিজে সাফার করি। আমার স্টলে মানুষজন গিয়ে বলে যে সাদাত ভাই তো এই যে 100-150 মানুষের মধ্য থেকে আমাকে আলাদা করে প্রায়োরিটি দিচ্ছে। এই যে প্রত্যেকেই নিজে থেকে এটা ভাবে যে আমাকে বেশি প্রায়োরিটি দিল, তো এইটা আপনি কিভাবে করেন? এখানে আমি পাঠকদের উদ্দেশ্যে একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যারা মনে করেন যে আমি আসলে আমার ক্ষেত্রে না, সে যে কোনো কারো ক্ষেত্রে, যে আমি ওই লেখকের কিংবা ওই ব্যক্তির আপনজন বা কাছের মানুষ, সুতরাং আমি লাইন ব্রেক করে তার কাছ থেকে হচ্ছে অটোগ্রাফ নেব বা ছবি তুলব,
এই ভাবনাটা আমার কাছে মনে হয় অন্যায্য ভাবনা। অন্যায্য ভাবনা না শুধু, এটা হচ্ছে ওই মানুষটার প্রতি এক ধরনের ইনজাস্টিস করা এই কারণে, ধরেন আপনাদের বরং এভাবে ভাবা উচিত, মানে ভাবনার ধরনটা আমার কাছে মনে হয়েছে একটু ভুল। আপনাদের ভাবনাটা বরং এরকম হওয়া উচিত যে যেহেতু আমরা ওই মানুষটার কাছের আপনজন, সুতরাং আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় যাতে করে অন্যদের কাছে ওনার ইমেজ সংকট তৈরি হয়। বরং আমি ওনার জন্য, অন্যরা যদি ওনার জন্য আধা ঘন্টা অপেক্ষা করে অটোগ্রাফ নেয়, প্রয়োজনে আমি 1.5 ঘন্টা ওয়েট করে অটোগ্রাফ নেব। এটাই তো তার দায়িত্ব, কারণ সে আমার আরও বেশি আপনজন। তো আমাদের কি হয়, আমাদের যারা আপনজন কাছের মানুষ তাদেরই তো আমাদের প্রতি অনেক বেশি দায়িত্ব থাকে, তাই না? সো আমার তাদের প্রতি অনুরোধ থাকবে যে অন্তত এইটুকু যেন আপনারা উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ, আমরা এই মানুষটা যেহেতু আমাদের কাছের, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাকে আমি ভালোবাসি, সুতরাং সে যাতে অন্য কারো কাছে হেয় প্রতিপন্ন না হয়, তার ইমেজ সংকট যাতে না ঘটে, কিংবা অন্য কেউ আমার কারণে তাকে দুটো কটু কথা না শোনাতে পারে, এই জন্য প্রয়োজনে আমি অন্যদেরকে স্পেস দিয়ে আমি তার জন্য অপেক্ষা করবো। এটাই হচ্ছে সত্যিকারের আপনজনদের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আপনার জন্য তো আমরা তখন আসলে ইয়ের মধ্যে পড়ে যাই যে সাদাত হোসেন এত বড় লেখক হয়েও তিনি যদি আলাদা করে প্রায়োরিটি দিতে পারেন। আমাকে কিন্তু এই কথা বলে যে আপনি কিসের এত বড় লেখক হয়ে গেছেন, সাদাত হোসেনের কাছ থেকে আমরা প্রায়োরিটি পাই, অথচ আপনি প্রায়োরিটি দিতে চান না। বিষয়টা এরকম না। প্রায়োরিটি ব্যাপারটা হচ্ছে আমি আলাদা করে প্রায়োরিটি যে দেই সে ব্যাপারটা এরকম না, বাট একটা জিনিস আমি বিশ্বাস করি যে ইউ অলসো ডু দ্য সেম থিং, সেটা হচ্ছে যে আমি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান মনে করি মানুষের ভালোবাসা। ডেফিনেটলি। এবং এই সময়ের বাস্তবতায় এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি, যে এই সময় মানুষ সহসা মানুষকে ভালোবাসতে চায় না, মানুষ সহসা মানুষের সম্পর্কে ভালো কথা বলতে চায় না, মানুষ সহসা মানুষকে প্রশংসা করতে চায় না, প্রেজ করতে চায় না। কিন্তু এরকম একটা সময় দেখবে চারদিকে প্রচণ্ড অস্থিরতা, ঘৃণা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা, সহিংসতা। এরকম একটা সময়ে যখন আমাকে কেউ একজন ভালোবাসে, তখন সেটাকে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যাপার। কারণ এটা একটা বিরল ব্যাপার, কারণ এই সময় এসে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, এটা আসলে কঠিন, সত্যি মানে সত্যিকারের ভালোবাসা এটা কঠিন। সো আমি তখন চেষ্টা করি আমার সাধ্যের সবটুকু দিয়ে সেই ভালোবাসাটুকু, সেটা যারই হোক না কেন, সেটাকে আমি সর্বোচ্চ যত্ন করার চেষ্টা করি, সর্বোচ্চ পরিচর্যা করার চেষ্টা করি। এবং এ কারণে আমি ধরো হয়তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড বিরক্ত লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হয়তো রাতে ঘুম হয় নাই, হয়তো ঢাকা থেকে ভোরের ফ্লাইটে কলকাতা গেছি, আবার পরদিন খুব ভোরে রাতে ঘুমাই নেই, এই 7-8 ঘন্টা অটোগ্রাফ দিয়ে পরদিন আবার ঢাকায় এসেছি, আবার অটোগ্রাফ দিচ্ছি। একজন বলতেছে, ভাই আপনার হাসিটা তো গতকাল সুন্দর ছিল, আজকে কেন ম্লান লাগছে, আপনি একটু ভালো করে হাসেন। একদিন দেখলাম যে একজন স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যে আমি তো সাদাত হোসেন হয়ে যাচ্ছি, আমার দাঁত একবার বের হলে আর ঢোকে না ভেতরে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমাকে ভালোবেসে এত দূর থেকে এসেছে, আমার না হয় একটু কষ্ট হোকই, আমি না হয় তাদেরকে অন্তত স্পেশাল হওয়ার এই ফিলিংটুকু নিয়েই তারা যাক। তারা হয়তো ভাবুক যে না, আমাদের এই ভালোবাসাটুকু তার কাছেও গুরুত্বপূর্ণ, তার কাছে মূল্যবান। এটার পেছনে একটা ছোট্ট গল্প আছে। আমি খুব ছোটোবেলায়, খুব ছোট, আমি তখন ক্লাস 8 বা 9-এ পড়ি, তো ঢাকায় এসেছি। তো ঘুরতে ঘুরতে গুলিস্তানে তখন ক্রিকেট খেলা হতো, ওই যে স্টেডিয়ামটাতে, ন্যাশনাল স্টেডিয়াম নাকি ছিল এটা। তো ওখানে আমার খুব মানে তখনকার সময় খুব প্রিয় এক ক্রিকেটার, যার ছবি আমরা পত্রিকায় বা টেলিভিশনে দেখতাম। দেখলাম যে তিনি প্র্যাকটিস করে, তখন এত রেস্ট্রিকশন বা এত নিরাপত্তা বলয় ছিল না, উনি দাঁড়িয়ে আছেন, ওনার গার্ড টার্ড পরা। তো ওনাকে দেখে আমার মনে হয়েছে যে আমি তো ওনাকে চিনি, উনিও নিশ্চয়ই আমাকে চেনেন। মানে ব্যাপারটা, ওনাকে আমি এত দেখেছি, তাহলে উনি তো নিশ্চয়ই আমাকে দেখেছেন। মানে এটা বোকার মতো একটা ভাবনা, বাট মানে এত পরিচিত লেগেছে আর কি। তো আমি ঘট করে গিয়ে ওনার হাতটা ধরছি যে কেমন আছেন, ঠিক আছে। হি ওয়াজ সো ডিস্টার্বড, অ্যান্ড সে আমাকে একটা ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। ওনার দোষ না কিন্তু, বিকজ উনি অপরিচিত জন না, উনি ধরো এতক্ষণ প্র্যাকটিস করে আসছে, চারদিকে অনেকেই ওনাকে করছে, একটা ছেলে গ্রাম থেকে আসছে, ঘট করে ওই ঘর মাখতো হাতটা ধরছে, হি ওয়াজ ডিস্টার্বড। অ্যান্ড আমি তখন আমার মন খারাপ হলো, আমি পরবর্তীতে বুঝেছি যে না, এটা আমার ভুল ছিল, তার ভুল না। কিন্তু এটা আমার মধ্যে একটা রিয়েলাইজেশনও দিয়েছিল যে কখনো যেন কেউ, আমি যদি কখনো মানুষ আমাকে চেনে বা ভালোবাসে, কখনো যেন মানুষ আমার কাছ থেকে এই অনুভূতিটা না পায়। আমার যত কষ্টই হোক না কেন, অন্তত মানুষ যেন এই অনুভূতিটা নিয়ে আমার কাছ থেকে ফিরে যায় যে আমি যে তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, তার প্রতি আমার যে একটা মুগ্ধতা আছে, শ্রদ্ধা আছে,
সেটুকু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি যত অকিঞ্চিৎকর মানুষই হই না কেন, সেটুকু আসলে তার কাছে মহামূল্যবান। এবং এই কারণে আমি দেখবি যে যখন অটোগ্রাফ দিই লম্বা লাইন, বাট আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলার। হ্যাঁ, আমি একটু পর পর তাদেরকে হাত নেড়ে নেড়ে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলি যে আমি আছি, আমি সবাইকে অটোগ্রাফ দেবো। শুধু এরকম না, আমার মনে আছে আমি কলকাতায় একবার অটোগ্রাফ দিচ্ছিলাম, তো মনে হয় 400-500 মানুষের লাইন হয়ে গেছে, মানে বিশাল লাইন। তখন আমার মধ্যে হঠাৎ করে একটা অনুভূতি কাজ করলো যে এই মানুষগুলো কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, কতক্ষণ দাঁড়িয়ে আছে, এবং সবাই খুব স্বাভাবিক ছবি তুলতে চাইছে, কথা বলতে। তখন আমি একটা কাজ করলাম, আমি তখন আমার চেয়ার ছেড়ে উঠে লাইনের সর্বশেষ প্রান্তে চলে গেলাম দৌড়ে গিয়ে। সর্বশেষ প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষের হাতে হাত রেখে 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 আমি আসছি, আমি আছি, আমি আছি, আমি আছি, আপনারা মন খারাপ করবেন না, আমি আপনাদের সবার সঙ্গে কথা বলে গল্প করে যাব। এবং আমি প্রায় প্রত্যেকটা মানুষের সঙ্গে হাত মিলিয়ে এসে, মাথায় হাত দিয়ে এসে তারপর হচ্ছে আমি আমার চেয়ারে বসলাম। এইটুকু করার কারণটা হচ্ছে যে এদের আরও 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু এই প্রত্যেকটা মানুষ ভাববে যে ইয়েস, তার কাছে আমরা মূল্যবান। আমাদের অপেক্ষাটা, আমাদের এই ধৈর্যটা, আমাদের এই কষ্টটা, এই জিনিসটা তার কাছে মূল্যবান। এবং এটা যখন ওরা ভাববে না, তখন ওদের কাছে এটা যন্ত্রণার চেয়ে অনেক বেশি আনন্দদায়ক হবে। আর যখন ধর তুই যন্ত্রণার 10 মিনিট যত প্রলম্বিত মনে হয়, আনন্দের 5 ঘন্টা তার চেয়ে অনেক কম মনে হয়। এবং সে তখন আমাকে আনন্দ নিয়ে অপেক্ষা করবে, সে তখন একটা দারুণ সুখকর অনুভূতি নিয়ে অপেক্ষা করবে। সো আমি চেয়েছি যে সে আমার জন্য অপেক্ষা করুক, অনেকক্ষণই অপেক্ষা করুক, কিন্তু সেটা একটা সুখকর আনন্দময় অনুভূতি নিয়ে অপেক্ষা করুক। সো আমার কাছে মনে হয় যে এই কেয়ারটুকু আমি আমার পাঠকদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তারা নিজেদেরকে স্পেশাল ভাবে। দর্শক, আরও অনেক বেশি হয়তো প্রশ্ন করা যেত, কিন্তু আমি রেডিওর মানুষ, আমি রেডিওতে কথা বলি, কথা প্রসঙ্গে বলা যেতে পারে যে কথা বেঁচে খাই। ওই জায়গা থেকে আমি ভাবতাম যে আমি খুব বাকপটু, বাগ্মী মানুষ। এই মানুষটা যখন কথা বলে তখন আমার মনে হয় যে না, আর কোনো প্রশ্ন না, আর কোনো শব্দ না, শুধু নৈশব্দের তসবিহাতে আমরা শুধু তাকে শুনতেই থাকি। সেই কারণে আমি আপনাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক অনেক প্রশ্ন আমারও ছিল, আপনাদের হয়তো আছে, সেই প্রশ্নগুলো আমরা আজকে তার কথা শুনতে গিয়ে স্কিপ করে যাচ্ছি। আমার কাছে মনে হয় বরং আজকের আড্ডাটা ভালো হয়েছে। কেন সালমান, তুই যে প্রশ্নগুলো আমাকে করতে হয়তো, যেগুলো আসলে হয় যে আমি আসলে এবারে মানে আমি একটু ইন্টারভিউ দেওয়াটা কমিয়ে দিয়েছিলাম গত 4-5 বছরে দিই নাই, কিন্তু এবার আমি ইচ্ছে করি, যেহেতু আমার এবার বইমেলায় আমি চিটংয়ে যাই নাই, ইন্ডিয়াতে যাই নাই, সো আমি এবার প্রচুর ইন্টারভিউ দিয়েছি, টেলিভিশনে, পত্রিকায় এত ইন্টারভিউ দিয়েছি যে একই প্রশ্ন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আজকে এই কথাগুলো বলেছি, এই কথাগুলো আমি আগে আর কোনো ইন্টারভিউতে বলি নাই। সুতরাং এটা তোর জন্য বা কিংবা আমার জন্য কিংবা কালের কণ্ঠের জন্য ইটস সামথিং ভেরি প্রিশিয়াস। ইটস অ্যান ইউনিক ইন্টারভিউ হয়েছে আসলে। ভাই, আমাদের যেটা হয় সাধারণত, আমরা একজন লেখক বলেন, শিল্পী বলেন, অভিনেতা বলেন, তারা তো দর্শকের কারণে, পাঠকের কারণে মূলত এত বেশি স্পেশালি ফিল করেন নিজেকে, তাই না? একজন লেখকের সম্পদ সত্যিকার অর্থে তো পাঠকরা, একজন অভিনেতার সত্যিকারের সম্পদ মূলত তার দর্শক শ্রোতা। তো অধিকাংশদের মধ্যে, আমাদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে আমরা যখন অনেক জনপ্রিয় হয়ে যাই, তখন আর ওই একদম লাইনের পেছনের সারিতে যিনি দাঁড়িয়ে আছেন তার আসলে কষ্টটা হচ্ছে কিনা, বা তিনি কতদূর আমার জন্য অপেক্ষা করছেন, এই কষ্টটুকু কিন্তু আমরা মনে রাখি না। আমরা তখন ভাবি যে এটা আমার প্রাপ্য জিনিস, আমি তো এটা পাবোই, পাবারই কথা ছিল। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। আমি আবারও বলি যে আমি চেষ্টা করি জাজমেন্টাল না হতে। এখন যেই মানুষটা ওভাবে ভাবছেন, আমি হয়তো তার ভাবনাটাও জানি না তিনি কেন ভেবেছেন, ঠিক আছে? হয়তো তিনি 10 বার ভাবেননি, একবার ভেবেছেন, এবং একবার তিনি হয়তো কিছু একটা করেছেন, আমরা ওইটুকু দেখে তাকে জাজ করে ফেলেছি। আমার কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরকমই হয়। ধরো মানে ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়াতে কীরকম হয়, ধর একটা মানুষ প্রচণ্ড বদমেজাজি, প্রচণ্ড বদরাগী, ঠিক আছে? কিন্তু কোনো একদিন কোনো একটা পার্টিকুলার কারণে সে হয়তো কোনো একটা রিক্সাওয়ালার সঙ্গে খুব ভালো ব্যবহার করে ফেলেছে, এবং ওইটা কেউ একজন ভিডিও করে ফেলেছে, এবং মুহূর্তেই যে মানুষটা কিন্তু আসলে বদখত মেন্টালিটির, সে সুপার হিরো হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবং তাকে নিয়ে মানুষ যে এরকম মানে সে মানবতার ফেরিওয়ালা, সে অনেক কিছু। আবার যে মানুষটা হয়তো সব সময় রিক্সাওয়ালাদের সঙ্গে থেকে শুরু করে সবজিওয়ালার সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করে, কিন্তু কোনো একদিন কোনো একটা পার্টিকুলার মুহূর্তে তিনি হয়তো ঘটনাচক্রে কিছু একটা দুর্ব্যবহার করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে ওইটা কেউ একজন ভিডিও করেছে এবং ওইটা ফেসবুকে দিয়েছে। সো ওই লোকটা সারা জীবনের সকল অর্জন হচ্ছে মিথ্যে, এবং উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাই তো? তো এখন তুই যেটি বললি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কেউ একজন যিনি কিনা আমার দর্শক কিংবা পাঠক,
তিনি তাকে আমি আসলে প্রপারলি ডিল করবো না বা ট্রিট করবো না, বা আমি এখন অনেক জনপ্রিয় হয়ে গেছি বলে হচ্ছে আমার তাকে দরকার নাই, বা তার সাথে আমি মিসবিহেভ করবো, কিংবা অন্য কেউ তার সঙ্গে সেটা করবে, সেটাকে আমি কিভাবে দেখি। আমার কাছে বরং ব্যাপারটা এরকম মনে হয় যে আমরা যারা মানে ধর একটা ছোট্ট উদাহরণ দিলে তুই হয়তো বুঝবি যে অডিয়েন্স অ্যান্ড হচ্ছে যিনি অ্যাঙ্কর বা যিনি অ্যাক্টর বা যিনি প্রোটাগনিস্ট, এই দুজনের মাঝখানে একটা পারসেপশন বা পার্সপেক্টিভের একটা ম্যাসিভ ডিফারেন্স থাকে, একটা দৃষ্টিভঙ্গির একটা বড় ধরনের ফারাক থাকে। আচ্ছা, এটা কেন আমি বলছি সেটা হচ্ছে যে একজন অ্যাক্টর যখন অডিয়েন্সের দিকে তাকান তখন উনি কোনো পার্টিকুলার ফেস দেখতে পান না, উনি এক্সিস্টেন্স দেখতে পান যে এখানে অনেকগুলো ফিগার আছে। জনসভার ছবি যখন পত্রিকায় ছাপা হয় তখন কি আমরা কোনো পার্টিকুলার ফেসকে আইডেন্টিফাই করতে পারি? পারি না। হ্যাঁ, কিন্তু যিনি বক্তৃতা দিচ্ছেন তার জামার রং কি, তার পকেটে কোনো কলম আছে কিনা, তার ঠোঁটের কোণে কিছু লেগে আছে কিনা, তার চুল একটা পাকা কিনা, সেটাও আমরা এই এত মানুষ দেখতে পাই। এবং এত মানুষ কিন্তু এত একই পার্সপেক্টিভ থেকে তাকে ব্যাখ্যা করছেন না, তারা প্রত্যেকে তার, সে যদি কোনো একটা কথা বলেছেন সেই কথার 50,000 মানুষ হলে হয়তো 20,000 রকমের সেটার অ্যানালাইসিস তৈরি হচ্ছে, তাই না? তার বডি ল্যাঙ্গুয়েজের, এই যে আমি আজকে এখানে পা তুলে বসে আছি, এটা আমাকে প্রায় ফেস করতে হয় যে আপনি কেন পা তুলে বসে থাকেন, আপনি কি বেয়াদব কিনা। তো আমার কথা হচ্ছে প্রথমত পা তুলে বসার সঙ্গে বেয়াদবের কিছু না, দ্বিতীয়ত হচ্ছে আমার পায়ে প্রচণ্ড পেইন হয়, আমি বেশিক্ষণ পা সোজা করে বা ওরকম করে বসে থাকতে আমাকে একটু পরপর পা চেঞ্জ করতে হয়। এখন এটাও কিন্তু অনেকের কাছে বেয়াদবি যে আমি কেন পা তুলে বসেছি, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না যে হি হ্যাজ সাম ইস্যুস, না সে তার মতো করে ব্যাখ্যা করবে। হ্যাঁ, ব্যাখ্যা করবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুই যে কথাটা বললি যে ধর আমার মনে আছে যে আমি এই ঘটনাটা দিলে, উদাহরণটা দিলে ক্লিয়ার হবে যে আমি যখন লেখালেখি শুরু করেছি আমি বাংলাদেশের খুব প্রখ্যাত একটা লেখকের কাছে আমার 2টো বই দিয়েছি। তো আমি তারপরে তাকে বললাম যে স্যার আপনার কিন্তু আমার বই 2টো পড়ে আমাকে জানাতে হবে কেমন লেগেছে স্যার, এটা আমি খুবই খুশি হব। তো উনিও হেসে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি রেখে যাও। আমি আমার ফোন নম্বর দিয়ে এলাম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এলাম। তো এরপর তো 1 মাস গেল, 1.5 মাস গেল, উনি তো আমাকে কিছু জানাচ্ছেন না। তারপরে একটা সময় গিয়ে আমি তাকে মেসেজ করলাম যে স্যার আপনি তো বলছিলেন আমাকে জানাবেন, সেটা উনি কোনো রিপ্লাই করলেন না মেসেজে। তো এরপরে কিছুদিন পরে আমি আবার তাকে মেসেজ করলাম, রিপ্লাই করলেন। এরপর আমি তাকে ফোন করলাম, উনি ফোন ধরে বললেন কে। আমার তো মন খারাপ হয়ে গেল, আমি না আমার নাম্বার দিলাম। তারপর এরকম যে আমি তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। তো একটা সময় গিয়ে যখন আমি বুঝলাম যে উনি আসলে আমার বই পড়বেন না, তখন আমি খুবই বিরক্ত হয়ে তাকে একটা দীর্ঘ মানে আক্রমণাত্মক একটা মেসেজ করলাম। তো উনি যথেষ্টই মানে ভদ্রলোক ছিলেন বলে উনি আমার সেই মেসেজের একটা রিপ্লাই করলেন, অথবা ফোন করেছিলেন আমার ঠিক মনে নেই। উনি বলেছিলেন যে দেখো বাবা, গত 7 দিন বা 17 দিনে আমাকে এতগুলো কাজের মধ্যে থাকতে হয়েছে, এতগুলো বই পড়তে হয়েছে, এতগুলো পত্রিকায় কলাম লিখতে হয়েছে, এবং আরও অনেক কিছু বললেন যে এরপর আমাকে কি কোন কোন দেশে যেতে হয়েছে। এবং বছর জুড়ে তোমার মতো এরকম করে আমাকে অন্তত 500 মানুষ বই দেয়। এখন এই 500 মানুষের কাছে আমি হচ্ছি একজন, কিন্তু আমার কাছে কিন্তু এরা 500 মানুষই। এখন ওই একজন মানুষ ভাবেন যে শুধু সেই আমাকে বই দিয়েছেন এবং তার বইটি আমাকে পড়তে হবে, কিন্তু বাস্তবতা তা না। আমার তো এছাড়াও আমার একটা রিডিং লিস্ট আছে, আমার আরও অনেক কাজ আছে, আমার পারিবারিক জীবন আছে, পেশাগত জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে। আমি বরং সেই বইটিই পড়বো যেই বইটি আমার রিডিং লিস্টে আছে, সেটা আমি কালেক্ট করে এনে পড়বো। কিন্তু আমার পক্ষে কি আসলে এই 500 মানুষ যারা আমাকে বই দিয়েছে গত 1-2 বছরে, তারা প্রত্যেকেই ভেবে বলেছেন যে স্যার এটা পড়ে আমাকে জানাবেন, কিন্তু এটা কি আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি কিন্তু তাকে জাজ করে ফেলেছিলাম যে অনেক ভাব এই সেই। এখন এসে আমাকেও কিন্তু এই জিনিসটা ফেস করতে হয়, আমাকেও প্রচুর মানুষ বই দেয়, এসে হচ্ছে তারপর বলে যে আপনার খুব ভাব হয়েছে, আপনি আমার বইটা কেন পড়ে বললেন না, ঠিক আছে হ্যাঁ পড়েন। তারা কিন্তু বুঝতে পারে না যেখানে আমি ভাবি যে আমি তার কাছে একা, কিন্তু আমি তার বাস্তবতাটা ভাবি না। আমি বছরে 8 থেকে 9 মাস হচ্ছে যে পরিমাণ লেখালেখি করি, আমার তখন মনে হয় বইমেলায় আমি যাবো না, আমার শরীর কুলায় না। বইমেলার পর মনে হয় যে আমি পৃথিবীর কোনো কাজই করবো না, আমি আগামী 6 মাস ঘুমাবো। এরপর আমার পরিবারকে আমি সময় দিতে পারি না, আমি বাচ্চাকে সময় দিতে পারি না, আমার অন্যান্য অনেক এনগেজমেন্ট আছে, আমার বাবা মা আছে, ভাই বোন আছে, আমার নিজের একটা রিডিং লিস্ট আছে যে আমি বিশ্ব সাহিত্যের এই লেখাগুলো পড়তে চাই বা এগুলো পড়তে চাই। তার মানে কি এই না যে তরুণদের লেখা আমি পড়বো না? অবশ্যই তরুণদের লেখাও আমি পড়বো। আমারও তরুণদের লেখা পড়ার জন্য এক ধরনের আগ্রহ তৈরি হবে। আমি হয়তো কোনো একটা বই খুলে দেখলাম হঠাৎ করে, বা কোনো একটা বই নিয়ে খুব আলোচনা তৈরি হলো, বা কেউ পত্রিকায় সেখানে একটা কলাম লিখলো, বা আমি হয়তো কোনো একটা লাইব্রেরিতে গিয়ে খুলে দেখলাম 2 পাতা 4 পাতা হয়েছে, বা যেই বইগুলো তারা দেন সেগুলোও হয়তো কিছু না কিছু আমি পৃষ্ঠা উল্টে দেখে হয়তো কিছু কিছু বই পড়ার জন্য আমার আগ্রহ তৈরিও হয়। তো আমি বললাম এইটাই, যে তুমি যে বলেছো যে সেই লাস্ট বেঞ্চে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে আসলে সে কীভাবে ট্রিট করছে, এটা আসলে তার পার্সপেক্টিভ থেকে যেমন দেখার একটা বিষয় আছে, তার পার্সপেক্টিভ থেকেও দেখার বিষয় আছে। কিন্তু আমরা অডিয়েন্সরা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখি।
দেখি। কিন্তু এর মানে এই না যে আমরা সবাই হচ্ছে গিয়ে সবার সঙ্গে একই রকম আচরণ করি কিংবা এত সব ভেবে আচরণ করি। তবে এটা বাস্তব যে হ্যাঁ, যদি আমাকে বলতে বলা হয় যে কী ধরনের আচরণ করা উচিত, আমি অবশ্যই বলবো যে সেটা শুধু সে আমার অডিয়েন্স বলে কিংবা অডিয়েন্স বলে না, আমরা মানুষ হিসেবে মানুষের সঙ্গে যতটা সম্ভব সহনশীল, প্রীতিময় আচরণ করব। আমরা হচ্ছে এখন একটু শর্ট প্রশ্নোত্তরের দিকে যাব, কারণ আমার ভেতরে কিন্তু অনেক কথা ঘুরছে যেগুলো আমি প্রকাশ করতে পারছি না। সাহিত্যের বিভিন্ন জনরা আছে, গল্প, উপন্যাস, কবিতা। তো এগুলোর মধ্যে সাদাত হোসেন আসলে কোন জনরা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কথা সাহিত্য। আচ্ছা, বিভিন্ন সময় তো মানুষ আসলে বলে যে সাদাত হোসেনের লেখা হয়ে উঠছে না, কবিতা অকবিতা লিখে তিনি কবিতার বই প্রকাশ করছেন। তো আপনার জীবনে কি এরকম কেউ কখনো এসেছিল, পাঠক হতে পারে, তরুণ লেখক হতে পারে, যে তারা এসে বাংলা সাহিত্যের দিক পরিবর্তন করে দিবে এবং পরবর্তীতে তাদের কি হাল বা কি অবস্থা হয়েছিল, এমন কোন স্মৃতির কথা মনে আছে? এইগুলা নিয়ে আসলে কি, এগুলা মানে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এগুলো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এটা সব কালে সব যুগেই ছিল। জীবনানন্দ দাশকে পর্যন্ত নিয়ে হচ্ছে মানে প্রচুর বলা হয়েছে। মানে এটা আমি বলছি না যে আমি জীবনানন্দ দাশের মতো কেউ, আমি বলছি যে এটা সব যুগে সব কালে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এটা ছিলই। তাহলে এটা খুব কমন একটা ব্যাপার, এবং এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ধরো তুমি লিখছো, তোমাকে 5 জন সমালোচনা করবে, 5 জন প্রশংসা করবে, এটা হচ্ছে একটা নরমাল ব্যাপার। কিন্তু মানে আপনার ব্যাপারে আরো একটা অভিযোগ আছে যে যারা আপনাকে নিয়ে ট্রল করে, হেট করে, আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ফিডব্যাক দেন না, মানে কনসেন্ট্রেশন দেই না, তাই তো, গালি দেন না। আচ্ছা, কি এটা নিয়েও তারা আবার খুব দুঃখ করে যে আমাদের কিছু বলে না। যে আপনাকে ঘৃণার বিপরীতে মানুষ কি হয়, একটু ঘৃণা দেয় বা দুটো কথা শোনায় দেয়, আপনি ওইটুকুও দেন না কেন? আমার মানে আলসেমি লাগে। না, আলসেমি লাগে মানে কি, আমার কাছে মনে হয় কি যে ঠিক আছে, ও যদি খুশি থাকে থাকুক, মানে আমার তো সমস্যা নেই। মানে একটা সময় এগুলো নিয়ে অনেক মন খারাপ হতো, এখন মনে হয় যে ধরো কেউ যদি আমাকে নিয়ে দুটো খারাপ কথা বলে, তার মানে কেন বলবে, মানে প্রথম কথা হচ্ছে যে একটা হইতে পারে যে তার কাছে সেটা সত্য মনে হয়েছে, অ্যান্ড সে যদি সত্য মনে করে আমাকে গালি দেয়, তাহলে তার সত্য তো আমি সত্য প্রকাশিত আমি বাধা দিতে পারি না, ঠিক আছে? তো এটা সত্য প্রকাশ যেহেতু করছে, এটা বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই। সে সত্য প্রকাশ করে যদি আনন্দ পায়। আরেকজন যদি মনে হয় যে না, সে আমাকে গালি দিয়ে তার রসনা তৃপ্ত হচ্ছে, রসনা না তো সরি, মানে মনোবাসনা পরিতৃপ্ত করতে পারছে, তো সেটাও তো একটা ভালো, যে আমি একজনের মনোবাসনা পরিতৃপ্তির কারণ হতে পারছি, তো সেটাও তো আসলে খারাপ কিছু না, খুবই ভালো। এই জন্য আরেকটা হচ্ছে আমি ইদানিং আমার কাছে মনে হয় যে আমি নির্ঝঞ্ঝাট থাকতে চাই, আমার তো ঝামেলা ভালো লাগে। আপনার কি মনে হয় না ডে বাই ডে আপনার হেটার্স কমে যাচ্ছে? এটা তো একটা শঙ্কার বিষয়, তার মানে হচ্ছে আমার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। হেটার্স কমে যাওয়া মানে হচ্ছে প্রয়োজনীয়তা, মানে ইম্প্যাক্ট কমে যাওয়া আর কি। আর লিটারেচারের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ভাবনা আমার আছে, সেটা হচ্ছে যে সিনেমা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির আসলে কোনো কনস্ট্যান্ট স্ট্যান্ডার্ড নাই যে এটা হয় কি হয় না, মানে কার লেখা হয় কি হয় না। না, এটা কারণটা হচ্ছে ধর তুই একটা মানে নোবেল উইনিং মানে কি বলে এটাকে উপন্যাস পড়েও যে অনেকেই আমি দেখেছি লিখেছে এটা কিছুই হয় না। রবীন্দ্রনাথের লেখা নিয়েও অনেকে দেখেছি, রবীন্দ্রনাথের কিছুই হয় না, ঠিক আছে? আমি প্রচুর দেখেছি ফেসবুকে। শরৎচন্দ্রের লেখাও কিছুই হয় না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে না তো হতেই পারে, না হওয়াটা কি দোষের কিছু নাকি? হ্যাঁ, ধর আমি একটা কাজ করতে গিয়ে আমি পারি নাই, যে কাজটা তোর সঙ্গে কোনো সম্পৃক্ততাই নাই, তো এখন কেউ ব্যর্থ হয় বলেই তো কেউ সফল হয়। তো আমি পারি না বলেই তো হয়তো কেউ না কেউ আমি আমার মতো করে দেখে চেষ্টা করে পারবে। মানে আমি যদি পারতাম, তাহলে মানে আমি পারি না বলেই যে আরেকজন পারছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। মানে সাদার কালো আছে কেউ সেকেন্ড হচ্ছে বলেই কেউ কিন্তু ফার্স্ট হচ্ছে। হ্যাঁ, তো আমি যেহেতু পারছি না, আমার যেহেতু লেখা হচ্ছে না, তো এই যে আমার লেখা হচ্ছে না, এটা তো খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটা হচ্ছে না বলে তুমি বুঝতে পারছো কার লেখা হচ্ছে। সুতরাং যার লেখা হচ্ছে না, এই না হওয়াটাও খুব জরুরি, এবং এটা অগুরুত্বপূর্ণ না, সুতরাং এটা হতে হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরো ক্রিকেট খেলা কি হয়, যে 5 উইকেট পেয়েছে সে কিন্তু ওই দিনের বেস্ট বোলার, এই বিষয়ে কিন্তু সবাই একমত। যে 100 রান করেছে সে ওই দিনের সেরা ব্যাটসম্যান, এই বিষয়ে সবাই একমত। কিন্তু সাহিত্য কিংবা সিনেমায় এরকম কোনো
পার্টিকুলার মানদণ্ড নাই, যে মানদণ্ডের ভিত্তিতে তুমি বলতে পারবে যে এটাকে পৃথিবীর সবার হচ্ছে সেরা বলতে বাধ্য। এক একজনের কাছে এক এক রকম এই জন্য পৃথিবীতে নোবেল পুরস্কার পাওয়া সাহিত্য নিয়েও হচ্ছে প্রচুর ক্রিটিসিজম আছে, অস্কার পাওয়া সিনেমা নিয়েও হচ্ছে প্রচুর ক্রিটিসিজম আছে, এটা কিছু হয় না, এটা হচ্ছে অস্কার দিছে এমনি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে মানুষের মনোগত ব্যাপার, মানুষ আসলে কিভাবে সেটাকে ফিল করছে। আমি পৃথিবীর অনেক বহু বিখ্যাত সিনেমা দেখে আমি হতাশ হয়ে বসে আছি যে আমার কি বানাইছে। তবে আমার একটা ব্যাপার আছে, আমি ভাবি না যে এটা কিছু হয় না, আমি ভাবি যে আমি বুঝি নাই, ঠিক আছে এটা। কিন্তু বেশিরভাগ মানুষ তারা আমি বুঝি নাই না, ধর আমি একটা বই লিখলাম তুই বুঝিস নাই, তুই তোকে গালি দিবি, বা তুই একটা বই লিখছিস আমি আমার সাথে হ্যাঁ কিছুই হয়নি, এরকম তো হতে পারে যেটা আমি অনুধাবন করতে পারি নাই। কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতাটা হচ্ছে এখন নাকচ করে দেওয়ার প্রবণতা। এরকম আপনার একটা লেখা নিয়ে ছিল যে আমাকে নিয়ে কবিতা লেখো, যে আপনাকে নিয়ে কবিতা লেখা যাবে না, কবিতা লিখতে হয় তোমাকে নিয়ে। আমার খুব অবাক লাগলো যে এই কনসেপ্টটা আসলে কেউ বোঝে নাই। মানে এটা তো খুব মানে একটু নরমালি চিন্তা করলে হতো। এখন আমি বলি ওই জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু নিয়ে কোনো রিয়াক্ট করি না। মানে ধর যেটা থেকে বলছে যে কি আপনাকে নিয়ে কবিতা লেখা যায় না, কবিতা লিখতে হয় তোমাকে নিয়ে। আচ্ছা, এখন এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আমি দেখলাম এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা কথা হচ্ছে যে পাগলের সুখ মনে মনে, এখন হয় আমি পাগল অথবা তারা পাগল, দুজনের সুখে মনে মনে থাকুক, এই জন্য আমি এগুলো নিয়ে রিয়াক্ট করি না। প্রত্যেকে মনে মনে সুখী। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে সাচ আ ওয়ান্ডারফুল থিং না, যে আপনি থেকে তুমি হতে হলে আমি তোমাকে নিয়ে কবিতা লিখবো। মানে যখন তুমি আপনি বা ওই মানুষটা যখন হচ্ছে কি আমার হৃদয়ের খুব কাছের কোনো একজনে পরিণত হবে, তখন তার প্রতি আমার অনুভূতি তৈরি হবে, এবং সেই অনুভূতি নিঃসৃত শব্দমালা তখন কবিতা হয়ে উঠবে, তাই না? কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আপনি, ততক্ষণ পর্যন্ত সে আমার অনেক দূরের মানুষ। এখন এইটা এখন যদি এরকম মনে হয় যে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন থাকতো না যে আলোচ্য কাব্যাংশটুকুতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো, এবং তখন আমরা পপি গাইড কিনে পড়ে তারপর হচ্ছে সেটার একটা ব্যাখ্যা মুখস্থ করে পরীক্ষায় দিয়ে আসতাম। এখন যদি আমাকে এখন এসে এই 4 লাইনের ব্যাখ্যা আবার নিচে লিখে দিতে হয় যে আলোচ্য অংশটুকুতে, আচ্ছা আমার কথা হচ্ছে এই যে পপি নোট গাইডের মধ্যে যে সারাংশ সারমর্ম কবি কি বলেছেন এগুলো যে লেখা থাকে, এগুলো কি সত্যি সত্যি জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ তারা লিখেছেন? এটা অনেক সিরিয়াস আলোচনা, আমি আসলে আজকে এত সিরিয়াস আলোচনা করতে চাই না, তারপরে বলি সেটা হচ্ছে যে সাহিত্যে অনেক ধরনের ধারা আছে, সে ধারার মধ্যে পোস্টমডার্নিজম একটা ধারা আছে। পোস্টমডার্নিজম বলে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের কথা। ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ভাবনাকে কেন্দ্রীভূত হওয়াটাকে তারা স্বীকার করে না। তারা বোঝে যে ভাবনার হচ্ছে যেমন এই মডার্নিস্ট অ্যাপ্রোচ লিটারেচারের ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে কোথা থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে ইউরোপ যখন এনলাইটেনমেন্ট যেটাকে বলা হয় 1750-1850 ওই সময় যখন শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত আরও নানান ধরনের বিপ্লবের ঘটনায় ইউরোপ কি হয়, ইউরোপ পৃথিবীর কেন্দ্রে পরিণত হয়, এবং তখন তারা ডেফিনেশন তৈরি করতে থাকে প্রত্যেকটা জিনিসের। হ্যাঁ, কিন্তু ইউরোপের এই কেন্দ্রীভূতিকরণের বিপক্ষে তখন আরেক ধরনের আন্দোলন তৈরি হয়, মুভমেন্ট তৈরি হয় শিল্প সংস্কৃতিকে, যেটাকে ডিসেন্ট্রালাইজেশন থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, কিংবা পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, মানে কাঠামোর বাইরে যাওয়া, উত্তর কাঠামোবাদ বা উত্তর আধুনিকতাবাদ। মানে ওইটা ছিল আধুনিকতা, ইউরোপ যেটা করেছিল সেটা আধুনিকতা, কিন্তু আধুনিকতার পরে আরো বেশি আধুনিকতাবাদ। তো সেখানে একটা কথা বলা হয়েছে, এটা রোলা বার্থ নামে একজন ফ্রেঞ্চ পোস্ট মডার্নিস্ট থিওরিস্ট আছেন, ওনার নাম হচ্ছে রোলা বার্থ। উনি বলেছিলেন একটা কথা, সেটার নাম হচ্ছে গিয়ে দ্য ডেথ অফ দ্য অথর। অথর মানে এখানে লেখককে বুঝিয়েছেন এটাই না শুধু, অথর কিন্তু অথরিটি থেকে এসেছে। অথরিটি মানে কি? কর্তা এবং কর্তা। এখন একজন রাষ্ট্রের যে স্টেটের যে মানে রাষ্ট্রের যিনি প্রধান, স্টেটের যিনি প্রধান, তিনিও কিন্তু একজন অথর। একজন অফিসের যিনি প্রধান, তিনিও কিন্তু অথর, ঠিক আছে? তো উনি এখানে ডেথ অফ দ্য অথর বলতে এটা বুঝিয়েছিলেন যে একটা লেখা যখন জনগণ মানে পাঠকের কাছে যায়, তখন পাঠক আর বাধ্য নয় লেখাটা লেখকের পার্সপেক্টিভ থেকে অনুধাবন করতে, পড়তে বা ব্যাখ্যা করতে। এখন আমরা সারা জীবন স্কুলে পড়ে এসেছি না যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, কুলে একা বসে আছি নাই ভরসা, আলোচ্য অংশটুকুতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন সেটা তো আমার পক্ষে বোঝার সুযোগ নাই। তুমি কি বুঝেছো সেটা বোঝাও। হ্যাঁ, আমি কিভাবে বুঝবো? সো এখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের গোলমাল আছে। এখানে বলা উচিত ছিল যে এটা পড়ে তুমি কি বুঝছো, তখন কি হতো? তখন সে তার সৃষ্টিশীলতা এখানে বিকশিত হতো। এটা তো এখনো চেঞ্জ হয় না, এখনো চেঞ্জ হয় না। এবার এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে না, আমি কি বলেছি যে ডেথ অফ দ্য অথর, লেখকের মৃত্যু মানে হচ্ছে কি, যখন বইটা যাবে তখন মানে লেখকের কাছে যাবে, তখন লেখকের পাঠকের হয়ে উঠবে, লেখক এখানে উজ্জ্বল হয়ে যাবেন। এটা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা, আমি অথর বলতে আমি কি বলেছি যে এটা প্রতিষ্ঠানের যিনি অথরিটি, যিনি স্টেটের অথরিটি, তার ক্ষেত্রেও সত্যি। কেন সত্যি? সেটা হচ্ছে যে আমাদের শাসকরা যেই ভাষায় কথা বলেন
সেই ভাষা যখন জনগণের কাছে পৌঁছায় তখন কি সেটা আর জনগণের পক্ষে শাসকের ভাষা, ধরো একটা সময় আমরা শুনছি না যে, মানে আমি একটু একটু র ভাবে বলি যে, অনেক আগে এক মন্ত্রী ছিলেন, যখন 500 টাকা অনেক দাম, আরো 20 বছর আগে অর্থমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন, সবাই বলে যে অনেক নাকি দ্রব্যমূল্য বেড়ে গেছে, 500 টাকায় তো মাছ কেনা যায়। সো জাস্ট থিঙ্ক দিস লাইন অ্যাজ এ টেক্সট, একটা 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 লিটারেচার, ঠিক আছে, এটা ধর কোন এক কবি বলেছে, আর এটার যে পাঠক উনি হচ্ছেন একজন কবি বা লেখক, আবার একই সঙ্গে উনি একজন অথরিটি, অথার, আর এটা হচ্ছে একটা টেক্সট। এই টেক্সটটা গেছে কাদের কাছে? সাধারণ জনগণের কাছে। সেই জনগণকে তুই আবার, উনি যদি কবি হন তাহলে সাধারণ জনগণ হচ্ছে পাঠক, আর উনি যদি অথরিটি হন, উনি যদি মন্ত্রী হন বা রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা হন, তাহলে এরা হচ্ছে জনগণ। তাহলে এই জনগণ এই যে 500 টাকায় মাছ কেনা যায়, এই শব্দ দ্বারা তারা কি বুঝবে? এটা তাদের কাছে কি মিনিং ক্যারি করবে? তাহলে কি ওই অথরের আসলে মৃত্যু হয়ে গেল না সাথে সাথে? কারণ হচ্ছে তাদের কাছে তো 500 টাকা 500 টাকা না, তাদের কাছে 500 টাকা হচ্ছে 5,000 না 50,000 টাকা, কারোর কাছে 5 লাখ টাকা। কারণ তারা 500 টাকা দিয়ে মাছ কিনে খেত, মানে আজকে থেকে আরো প্রায় 20-25 বছর আগের ঘটনা। গট মাই পয়েন্ট, যে হাউ কমিউনিকেশন ওয়ার্কস। সো তখন তো এটা জনগণের কথার সাথে মিলছে না, জনগণের রিয়েলিটির সাথেও মিলছে না। সো লিটারেচারও হচ্ছে ঠিক একই ব্যাপার। এখানে আমি কি বললাম যে অথর, অথরিটি, রিডার অ্যান্ড জনগণ, ঠিক আছে, দুইটা কিন্তু একই ব্যাপার। এখন এই যে অথরের মৃত্যু ঘটে গেল লেখকের কাছে, এই পাঠকের কাছে যাওয়ার মধ্যে দিয়ে, কিভাবে জনগণের কাছে যাওয়ার মধ্যে দিয়ে, কারণ ওই অথরের কাছে, ওই দণ্ডমুণ্ডের কর্তা রাষ্ট্রের, তার কাছে 500 টাকা যা, বা তিনি যেটার মূল্য তার কাছে যা, সেটা আসলে সাধারণ মানুষের কাছে না। ঠিক এটাই হচ্ছে ব্যাপার, যে একজন লেখক আসলে কোন ভাষায় লিখছেন, সেই ভাষা আসলে ওই জনগণের কাছে কোন ভাষা, কোন অনুভূতি, কোন অভিজ্ঞতা তৈরি করছে। এখন তুমি ধরো আলবেয়ার কামু, তারপরে হচ্ছে গিয়ে তুমি ধরো কাফকা, বোদেলিয়ার, হ্যাঁ, এদের লেখা পড়ে তুমি ভাববে যে আমি এই ল্যাঙ্গুয়েজে বাংলাদেশের জনগণের জন্য হচ্ছে মহাকাব্য রচনা করে কালজয়ী ধ্রুপদী লেখক হয়ে উঠবো। বাট আলটিমেটলি পাঠকের কাছে তো তোমার মৃত্যু ঘটে গেছে, কারণ হচ্ছে পাঠক তোমার ওই ল্যাঙ্গুয়েজ বোঝে না। তোমাকে এই পাঠককে অনুধাবন করতে হবে, পাঠ করতে হবে, এই পাঠককে তোমার কাছে হয় উত্তীর্ণ করতে হবে অথবা তাদের কাছে পৌঁছাতে হবে। কারণ ভাষার কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন, একই সঙ্গে লিটারেচারের কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন। এখন তুমি যদি যোগাযোগ স্থাপন না করতে পারো, না করতে পেরে সেটাকে তুমি পাঠকের ব্যর্থতা হিসেবে বলো যে ওরা হচ্ছে আমার মতো পশ না, ওরা হচ্ছে অশিক্ষিত মূর্খ, হ্যাঁ, ওরা আমার এই নান্দনিক সাহিত্য, এই ক্লাসিক্যাল লিটারেচার, এই সিরিয়াস সাহিত্য বুঝে না, এরা সস্তা সাহিত্য বুঝে, তাহলে এটা তোমার ব্যর্থতা। আপনি যে কথাটা বলছিলেন, তাহলে এটা তোমার ব্যর্থতা। হয় তোমাকে তাকে সস্তা সাহিত্য থেকে তোমার কাছে আনতে হবে, আর তুমি না পারো সেটাও তোমার ব্যর্থতা, কারণ তুমি পারতেছো না। আমি বিশ্বাস করি না যে 10 জন লোক আমার লেখা পড়ে মানেই হচ্ছে, ওই 10 জন শিক্ষিত লোক পড়ে মানেই হচ্ছে আমি সিরিয়াস সাহিত্যিক এবং আমি খুব মহান সাহিত্যিক। কারণ হচ্ছে যদি সিরিয়াস সাহিত্য কিংবা মহান সাহিত্যের কাজ হচ্ছে সমাজে ইম্প্যাক্ট তৈরি করা, 10 জন শিক্ষিত মানুষ কখনোই একটা 18 কোটি জনগণের দেশে কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। অবশ্যই ইম্প্যাক্ট তৈরি করতে হলে সিংহভাগ মানুষের কাছে তোমার সাহিত্য পৌঁছাইতে হবে, আর সেই সিংহভাগ সাহিত্য মানুষকে যদি তুমি সস্তা বলে করে ধরো, তাহলে তোমার এই দেশে সাহিত্য রচনা করার দরকার নেই। একজন সাদাত হোসেন, কথা সাহিত্যিক, লেখক, কবি, যাই বলি না কেন, আমি তাকে আমার মতো করে একটা নামে ডাকতে পছন্দ করি, সেটা হচ্ছে একজন সামগ্রিক অনুভূতির হ্যাকার। আমি রিলেট করি যে দুঃখটা আমার নিজের ভেতর, আমি হয়তো শব্দে, ভাষায়, কথায় প্রকাশ করতে পারছি না, আচ্ছা, সেই জিনিসটা আপনি আপনার শব্দের অনুভূতির কি সামগ্রিক অনুভূতির হ্যাকার। আচ্ছা, এই শব্দটা তোর মাথায় কিভাবে আসছে? এটাই বলছিলাম আমি, যে এই দুঃখটুকু আমি আমার ভিতর নিয়ে বয়ে বেড়াচ্ছি, কাউকে বলতে পারছি না, কোনো শব্দে প্রকাশ করতে পারছি না। পরের দিন দেখি যে আপনি আপনার টেক্সটে, আপনার লেখায় আপনি হুবহু ওই দুঃখটুকু শব্দে আঁকলেন। আমি কিন্তু আপনাকে বলেছিলাম বইমেলায় যে আপনি কি হচ্ছে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক জানেন কিনা, বা মানুষের মন পড়তে পারার যে একটা ব্যাপার, এটা কোনোভাবে আপনি আত্মস্থ করেছেন কিনা। দেখেছেন আপনি আমাদের মতোই খুব সাধারণ একজন মানুষ, কিন্তু অসাধারণ হয়ে ওঠেন যখন আমাদের সামগ্রিক অনুভূতিগুলো আপনি আপনার মতো করে শব্দের মাধ্যমে প্রকাশ করেন। I am feeling so overwhelmed. আপনার একটা কবিতা আছে যে, তোমার জন্য যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে রোজ পুড়ে গেছি তাতে জেলে দিতে পারতাম অজস্র গনঘনে বিশ্ববিয়াস।
যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটা প্রহর, ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইফেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসে বিডুব, সবটাই মিশে গেছে ওই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। অসাধারণ পড়েছিস, তোর পড়ার কারণে মনে হয়েছে কবিতাটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনার আমার মনে হয় যে আমি সাদাত হোসেনের কবিতার হাফেজ। আপনার এত বেশি, আমি তো হচ্ছে দীর্ঘ কলেবরে লাইভ শো করি মধ্যরাতের উঠোন, যেই শোতে হচ্ছে প্রায় আপনি মেসেঞ্জারে কল দিয়ে ডিস্টার্ব করতাম। দেখেন আমার ওই মধ্যরাতের উঠোন থেকেই কিন্তু আমি একজন রেডিও জকি হয়ে ওঠা। আমি হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে বলেছিলে একবার যে ভাই আমি রেডিওতে যেতে বাট আই চাই। ডিডন্ট হ্যাভ হ্যাঁ। এনি কানেকশনস, আই কুডন্ট। হ্যাঁ। ইয়েস, আমার মনে আছে। না, বাট আই এম সো প্রাউড অফ ইউ। আমি যখন আলহামদুলিল্লাহ। দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাই, যখন আমাকে কেউ এসে বলে যে ভাইয়া সালমান ভাইয়ার আমি অনেক ফ্যান, বা সালমান ভাইয়া আপনার অনেক কাছের ছোট ভাই, এন্ড আই ফিল সো প্রাউড অফ ইউ। আই সো ফুল। এবং আমি বলি যে হয়তো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, ওনারা কিন্তু বাংলা সাহিত্যের এক একজন বটবৃক্ষ। আমি যদি নিজেকে পরগাছা বলি, তাহলে বাংলা সাহিত্যের জন্য নজরুল, রবীন্দ্রনাথ হচ্ছেন বিশাল মহিরহ। তো আমি তো রবীন্দ্রনাথকে দেখি নাই, নজরুলকে দেখি নাই, কিন্তু আমার এটা ভাবতে ভালো লাগে যে আমি আমার সবচেয়ে পছন্দের লেখকের সময় আমি জন্মেছি এবং তাকে সামনে থেকে দেখতে পেয়েছি। আর এই যে এখনো কথা বলছি, আমি আমার একটা বই বিষাদের ধারাপাত, ওই বইয়ে উৎসর্গপত্রে লিখেছিলাম যে আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে আপনার পছন্দের লেখককে। হয়তো এখন আপনি বেঁচে আছেন, এই কারণে অনেকে ক্রিটিসাইজ করতে পারে যে সাদাত হোসেন। না না, এইসব কথা আসলে হ্যাঁ, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মানে ইয়ে হয়। যাই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি এগুলো। আমি এখন একটা আমি কিছুদিন আগেই আমার খুব মন খারাপ ছিল, তো আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, দেশের বাইরে থাকেন উনি। তো তখন কথা প্রসঙ্গে তোর প্রসঙ্গ উঠলো, না আমি সামহাও একটু মানে আপসেট ছিলাম কিছু বিষয় নিয়ে। তো তখন হঠাৎ করে তোর প্রসঙ্গে আলোচনা করতে হতে আমি বললাম যে তুমি জানো যে সালমান হচ্ছে আমাকে, মানে উনি তোর আবৃত্তির খুব ফ্যান, যে সালমান হচ্ছে তো আমাকে তার একটা কবিতার বই উৎসর্গ করেছে। সত্যি আমি বললাম যে তো আমি সার্চ দিয়ে এটা খুঁজে বের করলাম, অ্যান্ড বের করে আমি ওনাকে এটা পড়ে শোনালাম, অ্যান্ড মানে উনি এত ওভারওয়েলম যে কি সুন্দর করে লিখেছে। অ্যান্ড আমি হয়তো বলি আমি একটু অনেক ক্ষেত্রেই একটু চুপচাপ বা ইন্ট্রোভার্ট টাইপের, আমাকে অনেক অসংখ্য মানুষ আমাকে বই উৎসর্গ করেছে, এবারও অনেকেই করেছে, অনেক প্রমিনেন্ট লেখকরাও করেছে। বাট আমি সম্ভবত একটা কারণে পোস্ট করেছিলাম, বাট করি নাই, তোর এটাও করি নাই মনে হয়। হ্যাঁ, কেন করি নাই জানিস? ফেসবুকে আমার কাছে মনে হয় কি যে এই লেখাগুলোতে এত মানে এমন এমন কিছু কথা লেখা থাকে যে আমার লজ্জা লাগে যে আচ্ছা ঠিক আছে এটা, হ্যাঁ মানে এই কারণে হয়তো আমি করি নাই। বাট আই ফিল, আমি আজকে বলতেছি যে মানে তোর এই উৎসর্গপত্রটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তির একটি। ও, আমি ধন্য, বা আমার কাছে ভালো লেগেছে যে আমি আপনাকে উৎসর্গ করতে পেরেছি। মানে আপনি কতটুকু কি ভাবছেন এটা তার চেয়ে বেশি হচ্ছে যে আমি আপনাকে উৎসর্গ করতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো সমসাময়িক যারা আসলে আমার যখন একদম শুরুর জার্নিটা, আমি কিন্তু আপনি জানেন আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বাংলা সাহিত্যের সাথে বা জেনারেল বিষয়গুলোর সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না। আমি শিল্প সাহিত্যটাকে ভাবতাম ইবাদতের মতো। যারা লেখালেখি করেন, অর্থাৎ সৃজনশীল মানুষ, যারা সৃজনশীল চিন্তার মানুষ, তারা খুব পরিশুদ্ধ এবং খুব মানে পবিত্র শুদ্ধ চিন্তা। যখন আমি লেখালেখিতে আসলাম, এখানে এসে দেখি যে এত পরনিন্দা, পরশ্রী কাতরতা, এত হিংসা, বিদ্বেষ, অন্যকে টেনে ধরার যে এক মানুষের প্রবণতা। তো আপনার মনে আছে কিনা, আমি প্রতি রাতেই ঘন্টার পর ঘন্টা কাঁদতাম আমাকে ফোন করে। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সেই সাথে আপনাকেও কৃতজ্ঞতা জানাই যে ওই সময়টুকু যদি আপনি আমাকে সঙ্গ না দিতেন। একজন অচিন অর্বাচীন সালমান হাবিব, তখন কিন্তু ফেসবুকে আমার সালমান হাবিব নামও ছিল না। আমি যখন আপনার বইয়ের অটোগ্রাফ নিতে গেলাম আপনার কাছে, নাম জিজ্ঞেস করলেন, আমি বললাম যে একজন অভ্র। আপনি বলেছিলেন কেন বাবা মা আকিকা দিয়ে নাম রাখছে, ওটা ভালো লাগে না? তো এই যে একদম না থাকা নামের একটা মানুষ, আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ আমাকে ভালোবাসেন। এর পিছনে কিন্তু একজন সাদাত হোসেনের ভূমিকা অপরিসীম। এটা তোর ভূমিকাই অপরিসীম, কারণ আমি একটা কথা খানিক আগে বলেছি যে আমি তোর জন্য আলাদা কিছু করে কি করেছি না করেছি সেটা আমি জানি না, বা আমি এটা জানতে চাইও না।
আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি নাইস টু দ্য পিপল, মানে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মানুষের সঙ্গে, মানে যে আমাকে গালি দেয় তার সঙ্গে আমি হাসি মুখে কথা বলার চেষ্টা করি, মানে এটা দিস মাই প্র্যাকটিস। সো আমি তোর জন্য কী করেছি কী করিনি জানি না, কিন্তু আমি আরও অনেকের সঙ্গেই তোর সঙ্গে যা করেছি তা করেছি, তারা তো কেউ সালমান হাবিব হতে পারে নাই। তার মানে কি যে ইটস অল yours, it's not others, but you are a good human being so far I feel, মানে in my perspective, মানে তোর মানে না যে তুই মহামানব সেটা আমি স্বীকার করে তারপর বলছি না, বাট আমার তোকে মনে হয় যে ইউ হ্যাভ এ গুড হার্ট। মানে এই সময় যেখানে মানুষ অনেক বেশি কঠিন, অনেক বেশি মানে আঘাত দিতে পছন্দ করে, হ্যাঁ, স্পৃহাবোধ করে, সেই সময়ে ইউ আর হ্যাভিং এ বিউটিফুল। কিন্তু আমরা যারা বিনয়টুকুকে অলংকার হিসেবে জানি, আমাদের যাদের মনে হয় যে মানুষ হওয়ার জন্য মানুষকে বিনয়ী হতে হবে, এই বিনয়টুকুকে অনেকেই দুর্বলতা মনে করে। দুর্বলতাও না, শুধু অনেকে এটাকে মনে করে এক ধরনের কৌশল, এই নানান কিছু মনে করে। তো আমার কাছে একটা জিনিস হচ্ছে বাস্তবতা, যে পৃথিবীতে কোনো বিষয় সব মানুষ কখনো একমত পোষণ করে নাই, ঠিক আছে? এখন ওই যে বললাম একটু আগে, যে তোর যদি মনে হয় যে তুই সাদাত হোসাইনকে পছন্দ করিস, তার একটা বিনয়ী আচরণকে তোর মনে হবে বাহ কি সুন্দর মুগ্ধকর আচরণ, আর তুই যদি তাকে অপছন্দ করিস তাহলে বলবো যে এটা একটা যে কোনো মূল্যে হচ্ছে এটার নেগেটিভিটি, বাট একটা চামবাজ, ঠিক আছে? সো ইট ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভ, সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তোর কাছে যেটা সঠিক মনে হয়েছে এবং যেটা অন্যের জন্য ক্ষতিকর না, তুই সেটা কর, তাহলেই হয়ে যাবে। মানে এটা নিয়ে অন্যরা কি ভাবতেছে, এটা নিয়ে ভাবতে গেলে আসলে জীবন শেষ। সমসাময়িক লেখক শব্দটা বোধহয় সমসাময়িক না, অনেকদিন পর আমি মানে আবিষ্কার করেছি এটা নাকি সমসাময়িক। আচ্ছা, তো আমাদের যারা লেখালেখি করি তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা, দূরত্ব, এটাকে কিভাবে কমিয়ে আনা যায়? আমার কাছে মনে হয় না যে লেখকদের মধ্যে বিচ্ছিন্নতা কিংবা দূরত্ব নিয়ে আলাদা করে ভাবার কিছু আছে, কারণ লেখালেখি কোনো সংঘবদ্ধ কাজ না। তাই লেখালেখি সংঘবদ্ধ কাজ হচ্ছে ক্লাব করা। কিন্তু কেউ কেউ ঘৃণার ক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে যায়। না, ঘৃণার ক্ষেত্রে আমরা পজিটিভিটি ছড়িয়ে দিতে পারি। আমি বলি পজিটিভিটি, এগুলো করে পজিটিভিটি ছড়ায়। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে লেখালেখি হচ্ছে ব্যক্তিগত কাজ। লেখককে লেখার মধ্যে ডুবে থাকতে হবে। লেখক হচ্ছে ইনফ্যাক্ট আমি এই লেখক আড্ডা, সাহিত্য আড্ডা, এগুলো আমার কাছে খুব বেশি কার্যকর কোনো কিছু মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি বা ভাব, এটার সঙ্গে অনেকে দ্বিমত চতুর্মত বহুমত পোষণ করতে পারেন, তাতে আমার মানে আপত্তি নেই। আমার কাছে মনে হয় যে লেখক হচ্ছে লিখবেন, এবং লিখতে হলে তাকে কী করতে হবে, ধ্যানমগ্ন হতে হবে। এবং তারই এত আড্ডা, এই এত সংগঠন, এত সভা সিম্পোজিয়াম, তার সেই ধ্যানমগ্নতাকে খর্ব করে। লেখালেখি হচ্ছে পুরো মেডিটেশনের মতো একটা ব্যাপার। সে যত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে যত বেশি নিজের মধ্যে ডুবে থাকতে পারবে, কিংবা জনতার মধ্যেও সে নির্জনতা খুঁজে বের করতে পারবে, তত বেশি হচ্ছে সে মানুষকে স্পর্শ করতে পারবে। সুতরাং আমার কাছে কখনোই মনে হয় না যে লেখালেখি করার জন্য বা যে মানুষের লেখকদের মধ্যে খুব সংঘবদ্ধ হয়ে, হ্যাঁ সংঘবদ্ধ হতে পারে কোনো একটা সামাজিক, রাজনৈতিক, আদর্শিক কোনো একটা ব্যাপারে হয়তো সংকট তৈরি হয়েছে তখন, এবং সেটা ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার না। কিন্তু ব্যক্তিগতভাবে তাদের সবসময় একটা মাখো সম্পর্ক থাকতে হবে, নিয়ম করে আড্ডা দিতে হবে, দিলে দিবে না দিলে নাই। মানে এটা এরকম। যেহেতু সংঘবদ্ধতার কথা বললেন, আমরা জানি যে জুলাই অভ্যুত্থান শেষ হলো, অনেকেই প্রশ্ন তুলে যে দলমতের কথা বলছি না, তখনকার যে সংকট তৈরি হয়েছিল, যে মানবেতর অবস্থা তৈরি হয়েছিল, সেই সময় সম্পর্কে আপনি নাকি কোনো কথা বলেননি। অথচ আমি আপনাকে দেখেছি ওই যে বৃষ্টি স্নাত ওই শুক্রবারে বাংলা মোটর থেকে সেই ধানমন্ডি পর্যন্ত যেতে, সংকটের কথা বলতে, মানুষকে শান্ত থাকতে। আসলে ব্যাপারটা কি, মানুষ কি বলছে বা না বলছে সেটা আসলে ওই যে আগেই বললাম যে এটা ডিপেন্ড করে হচ্ছে সে কি বলতে চায়, সে কি বিশ্বাস করতে চায় তার উপরে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এই যে মানুষ কি বলতে চায়, হ্যাঁ, ধর মানে ধর একই ঘটনায় ধর একটা এটা খুব বিখ্যাত একটা ইংরেজি গল্প আছে, গল্পটা আমার ঠিক মনে নেই স্পষ্ট, আমি জাস্ট একটু বলি। সেটা হচ্ছে যে একটা বাসায় 4জন বা 5জন লোক ছিল। এর মধ্যে একটা মেয়ে আছে, সেই মেয়েটা সম্ভবত তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত ইন্টিমেসির কারণে সে গট কনসিপ্ট, মানে সে কনসিভ করছে, কিন্তু সেটা বাসায় জানাতে পারবে না, সে তার অ্যাবর্শন করাইতে হবে। ওই বাসার যে আরেকজন ভদ্রলোক বা ভাই, সে হচ্ছে একটা জায়গা থেকে টাকা চুরি করে ধরা পড়েছে, এবং সেই টাকাটা তাকে আগামীকালকের মধ্যে ফেরত দিতে হবে। আরেকজন ভাবতেছে যে তার হচ্ছে গিয়ে ব্যাংকে বা অফিসে কোনো একটা বড় ধরনের লস হয়েছে, তার এই জন্য তারও একটা টাকা দরকার। তো এরকম মানে 6জন মানুষের 6টা ক্রাইসিস প্রচণ্ড।
তো ওই দিন হচ্ছে ওই এলাকায় একটা ডাকাতি হয়েছে একটা ওই এলাকায় একটা মহামূল্যবান হীরার টুকরা ছিল। তো সেই হীরার টুকরাটা হচ্ছে চুরি হয়ে গেছে ডাকাতরা, পুলিশ অনেক চেষ্টা করে খুঁজতে পায় নাই। তো ওই 5 জনই যখন রাতের বেলা ছাদে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, হঠাৎ করে দেখে কি ওই হীরার টুকরোটা পড়ে আছে হচ্ছে ওই তাদের বাড়ির পেছনে একটা গাছের তলায়, ঠিক আছে। আচ্ছা। তো গাছের তলায় পড়ে আছে, পরে যখন তারা 4 জনই কখন সকাল হবে, কখন পুলিশ সরে যাবে, তখন গিয়ে তারা দৌড়ে গিয়ে এটা নিয়ে আসবে। তো ভোরের আলো ফোটার ঠিক আগে আগে পুলিশ সরে গেল, তো তারা দৌড়ে 4 জনই গেল। যাওয়ার পরে দেখলো ওটা হচ্ছে যে সিগারেটের ভেতরে একটা ফয়েল পেপার থাকে না, হ্যাঁ, ওই ফয়েল পেপারটা, হ্যাঁ সাদা, ওইটার দূর থেকে আলো পড়ছিল, ওটা চকচক করতেছিল। এখন এই দেখ, এই 5 জন মানুষের মনস্তত্ত্বে কী কী জিনিস কাজ করেছে। একটা হচ্ছে যে প্রথমত তারা জেনেছে যে এটা চুরি হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে এটা ডাকাত তাদের বাড়ির আশেপাশে কোথাও ফেলেছে, তৃতীয়ত তাদের প্রত্যেকেরই ওই মুহূর্তে একটা প্রয়োজন ছিল, ঠিক আছে। আলটিমেটলি যদি তাদের এই প্রয়োজনটা না থাকতো, ডাকাতের কথা না হইতো, তাহলে ওরকম 10টা সিগারেটের ভেতরের প্যাকেটের ভেতরে ফয়েল পেপার পড়ে থাকলে তাদের মাথায় কখনো এই চিন্তা আসতো না যে এটা হীরার টুকরা। তার মানে ডিপেন্ড করতেছে যে তুই যখন কারো বিষয়ে বা কোনো বিষয়ে কথা বলতেছিস সম্মুখ না জেনে, তার মানে সেটা ডিপেন্ড করতেছে তুই আসলে কোন পার্সপেক্টিভ থেকে কথাটা আসলে বলতে চাইছিস, দেখতে চাইছিস, তার উপরে। তুই কখন তোর ঘরের ভেতরে, যখন সারা বাংলাদেশে রাসেল ভাইপার নিয়ে অনেক আলোচনা হলো, তখন তুই রাতের বেলা হঠাৎ করে একটা প্যান্টের বেল্ট যদি পিঠের নিচে পড়তো, তো লাভ দিয়ে রাসেল ভাইপার মনে হইতো, তাই না? ওই যে সর্পতে রজ্জুতে সর্পভ্রম একটা কথা আছে না, তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধর মানুষ কি বিশ্বাস করতে চায় সেটার উপরে হচ্ছে তারা ঘটনাকে ব্যাখ্যা করে, কি বিশ্বাস করতে চায়। তো এখানে হচ্ছে সালমান হাবিব এই কাজটা করতে পারে, এই কথাই অনেকে সে না করলেও তাকে হচ্ছে ওই কাজ করানোর, মানে সেটা জয় করে ফেলছে ধরে নিয়ে। বা সালমান হাবিব এটা করতে পারে না এই ভাবনা যে সে করে ফেললেও সে হয় এটা অস্বীকার করবে অথবা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। সো এইটা এরকম, মানে আমার কাছে মনে হয়। কবিতায় আপনি বলে থাকেন যে আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুরে টুকরো কাচের মতো, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। ব্যক্তি সাদাত হোসেনের ব্যক্তি জীবনেও কি এরকম বন্ধুহীন সময় কাটে নাকি? বন্ধু আসলে এর সংজ্ঞা আসলে খুব সহজে দেওয়া কঠিন। আমি বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। এটা আসলে দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর, বলা শেষে এদিকটাতে আবার এলে ফোন দিবেন, ফোন করবেন, বলা শেষে অচেনা স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ, এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর বাড়ছে কেবল দুঃখের মেদ। হ্যাঁ, বন্ধু আছে নাই, আসলে বন্ধুত্বটা আসলে কি হয়, মানে বন্ধুত্বটা আসলে মূলত থাকে আমাদের শৈশব কৈশোরে। আমরা যখন বড় হতে থাকি তত আমরা বন্ধুহীন হতে থাকি, নানাভাবে বন্ধু, আবার বৃদ্ধ বয়সে গিয়ে বন্ধুত্ব হয়। বন্ধু মানে কি বুঝতে পারার মতো মানুষ, এরকম ব্যাপার না, আমরা কেউ আসলে কাউকে কখনো বুঝতে পারি না। বন্ধু মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যে তোমাকে কখনো জাজ করবে না। আচ্ছা, আমার কাছে এটা মনে হয়। এটা কেন আমি বলি যে আমার যদি মন খারাপ হয়, আমি ডাকলেই প্রচুর মানুষ আমাকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হবে, কিন্তু আমার যত শত কাজ থাকুক, আমাকে অনেক বড় বড় জায়গায় আড্ডা দিতে যায়, আমি নানান অজুহাত দেখায় যাই না। কিন্তু আমার স্কুলের বন্ধু, গ্রামের বন্ধু, যারা ওই যে বলে না ন্যাংটাকালের ফ্রেন্ড, তারা যদি আমার বলে দোস্ত আজকে ওই জায়গায় আমরা আড্ডা দিব, তোর আমি ধর তখন ডিসেম্বর জানুয়ারি চলতেছে, লেখালেখি, আমি সব বাদ দিয়ে ওদের সাথে আড্ডা দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা হাসাহাসি যা ইচ্ছা তাই বলা বলি করে আইবো, মনে হবে কি মাই গুডনেস, লাইফ ইজ বিউটিফুল। কারণ ওখানে গিয়ে আমি নিজেকে উন্মুক্ত নিরাভরণ করতে পারি নিঃসংশয়ভাবে। এখানে ওরা কেউ আমাকে জাজ করবে না। ওরা আমাকে এমন সময় থেকে দেখছে, এখন পর্যন্ত দেখছে যে ওরা আমাকে জাজ করে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব হচ্ছে তা যেখানে তুমি তোমার সবচেয়ে গোপন কথাটাও কোনো ধরনের শঙ্কা ছাড়া বলে দিতে পারবে, তুমি সবচেয়ে বিচ্ছিরি শব্দটাও কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই তুমি ব্যবহার করতে পারবে, তুমি হাহা করে হাসতে পারবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, এবং এখানে নো ওয়ান উইল জাজ ইউ। সো ওই জন্য স্কুলের বন্ধুদের আমার কাছে মনে হয় যে আই মিস দেম লট, অ্যান্ড যত বয়স বাড়ছে তত আমার মনে হচ্ছে যে আমি আসলে তাদেরকে মিস করছি। একদম শেষ সময় আমরা আছি আসলে। কথার ট্রেন এটা থামবে না, আরো অনেক অনেক স্টেশন পার হয়ে যাবে, হয়তো রাত পেরিয়ে ভোর চলে আসবে, তবু আমাদের কথা ফুরাবে না।
আমরা কি সাদাত হোসেনকে আবার কখনো পেতে পারি? অবশ্যই অবশ্যই, তোর সাথে কথা বলতে ভালো লাগছে, নিশ্চয়ই পাবে। প্লিজ, আমি চাই অন্তত। আইবো। আপনারা চান কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আইবো। শেষ করে দেব তার আগে বলতে চাই যে আপনার নিজের লেখা কবিতার দুটো লাইন দিয়ে, আচ্ছা যে কোনো ওকে কবিতা হতে ওকে, পারে। আমি এই কালের কণ্ঠের পাঠকদের জন্য এটা একটা বিশেষ সারপ্রাইজ, একটু আগে সালমান খান কবিতাটা খুবই সুন্দর। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে এখনো পুরোটা লেখা হয়নি। হয়নি, মানে আমি নোট করে রাখি, তো সেটার কয়েকটা, মানে এটা এখন কোথাও প্রকাশিত হয়নি, ইনফ্যাক্ট লেখাও কমপ্লিট হয়নি, যতটুকু লিখেছি তা একটু পড়ে শোনাচ্ছি। একদিন মন ভালো করে দেবে আমার, আজ, কাল, কিংবা পরশু, কিংবা তার পরদিন, কিংবা পরের সপ্তাহে মন ভালো করে দেবে আমায়, কিংবা আশ্বিন, কার্তিক, চৈত্র মাসে, পরের বছর হলেও ক্ষতি নেই। কেবল একদিন মন ভালো করে দিও আমার, যেদিন কদম গাছটায় ফুল ফুটবে, বৃষ্টি নামবে টিনের চালে, মেঘের ভেতরে চাঁদ উঠবে, পুকুর ধারে জোনাক জ্বলবে সন্ধ্যা রাতে, উঠোন জুড়ে শুকুতে দেয়া ধানের বুকে ধোয়া ওঠা ভাত জমবে। সেদিন আমার মন ভালো করে দিও, কিংবা অন্য কোনো দিন, অন্য কোনো রাত, তবু একদিন আমার মন ভালো করে দিও। ক্যা বাত, ক্যা বাত। দর্শক, সময় স্বল্পতার কারণে আজকের মতো সাময়িকভাবে আমাদের বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। একজন সাদাত হোসেনের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এবং তাকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আবারও এইখানে আমাদের সাথে আড্ডা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। থ্যাংক ইউ আসসালামু সালমান, আলাইকুম। থ্যাংক ইউ কালের কণ্ঠ, আর যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসি।